হুম। ওকে। হুম। তো আমরা প্রথমে আমরা আরম্ভ করি রেগুলারের মতনই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে আমরা আরম্ভ করব। তো আজকে দেখতে পাচ্ছ কারণ রুল নাম্বার লেখা আছে, বাট আমরা রুল নাম্বার 11 থেকে করব না, আমরা রুল নাম্বার 1 থেকে খুব সংক্ষেপে আমি বলবো। সেটা তোমরা একটু মনে করে নাও। আশা করি তোমরা রিভিশন করেছো এবং রিভিশন করবে। ওকে। সো ভেরি ফার্স্ট রুলে আমরা কি পড়েছিলাম? নট অনলি বা অর আইদার অর এই সব থাকলে, মানে যেখানে হচ্ছে আমাদের রুল নাম্বার 1-এ কি ছিল, যদি এই অর দেওয়া যেগুলো থাকে, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, এই সবই যদি থাকে, সেটা কোন সাবজেক্ট অনুযায়ী হয়? আমাদের সেকেন্ড সাবজেক্ট ওয়াইজ হয়। সেকেন্ড সাবজেক্ট ওয়াইজ আমাদের ভার্ব বসাতে হয়। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে নাইদার হি নর আই ড্যাশ টু বি ব্লেমড যদি বলি, তাহলে আমার আই দেখে কিন্তু হবে, মানে সেকেন্ড সাবজেক্ট ওয়াইজ যদি হয়, মানে নর দিয়ে যেগুলো আছে, নর, আইদার অর, নাইদার নর, ঠিক আছে, এইরকম যদি থাকে, আর নট অনলি বাট অলসো এর মধ্যে ইনক্লুডেড। ওকে। সাবজেক্ট দেখে হচ্ছে সেকেন্ড সাবজেক্ট ওয়াইজ দেখে আমাদের ভার্বটাকে এগ্রি করাতে হয়। রুল নাম্বার 2-তে আমরা কি পড়েছিলাম? যদি সাবজেক্টে আমাদের কোনো জায়গায় নট দ্বারা যুক্ত থাকে, কি দ্বারা যুক্ত থাকে? যদি নট দ্বারা যুক্ত থাকে অথবা নট বাট দ্বারা যুক্ত থাকে, মোট কথা নট বা নট বাট যাই থাকুক না কেন, যেই সাবজেক্ট আমাদের কোনটা দিয়ে ভার্ব এগ্রি করে, যেই সাবজেক্টে নট লেখা নেই, সেই জিনিসটার সাথে আমাদের কিন্তু ভার্ব এগ্রি করে। এটা রুল নাম্বার 2। রুল নাম্বার 3-তে আমরা কি পড়েছিলাম? ইচ, আইদার, নাইদার, এভরি, এই চারটে ওয়ার্ডের সাথে কি বসে? ইচ, আইদার, নাইদার, যাই থাকুক, আইদারটা আমি লিখে দিলাম। ইচ, আইদার, নাইদার অ্যান্ড এভরি, এই জিনিস, এই চারটে জিনিসের সাথেই সিঙ্গুলার সাবজেক্ট হয়, সিঙ্গুলার সাবজেক্ট হয় এবং তার সাথে হচ্ছে সিঙ্গুলার ভার্ব হয়। ঠিক আছে। তো এই জিনিসটা হয়। তাছাড়া এখানে নেক্সট আমরা রুল কি পড়েছিলাম? এই যে 3 নাম্বার রুলেরই এক্সটেন্ডেড ভার্সন ওটা। ওখানে আগে ছিল ইচ, আইদার, নাইদার, এভরি, এখানে হচ্ছে ইচ অফ, আইদার অফ, নাইদার অফ অ্যান্ড এভরি ওয়ান অফ। এক্ষেত্রে ভার্ব তো আমাদের সিঙ্গুলার ভার্বই থাকে, বাট আমাদের সাবজেক্টে কিন্তু প্লুরাল সাবজেক্ট হয়ে যায়, বিকজ এখানে আমার অফ যোগ হচ্ছে না, একটা অফ যোগ হচ্ছে। সো ধরো এক্সাম্পল অনুযায়ী আমি যদি বলি ইচ অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট, ওকে, ইচ অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট, বাট ইচ বয় ইজ প্রেজেন্ট। ওকে। তো যেখানে অফ দেওয়া থাকবে সেখানে হচ্ছে আমাদের প্লুরাল সাবজেক্ট হয়ে যাবে। এটা আমরা ডিটেলসে পড়েছিলাম, জাস্ট রিভিশনের জন্য বলছি। রুল নাম্বার 5 আমরা কি পড়েছিলাম? সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব হয়, প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব হয়। এই 5টা আমরা পড়েছিলাম। আচ্ছা, আমি আগে একটু ইরেজ করে দিই, বিকজ জায়গাটা হবে না। আর যেহেতু এটা রিভিশন হচ্ছে, তো এটার অ্যানোটেশনে থাকার কোনো দরকার নেই, বিকজ অলরেডি রেকর্ডেড ক্লাসগুলোতে দেখবে এগুলো খুব ডিটেলসে ডিসকাশন করা হয়েছে। আমি জাস্ট আগের সাথে লিঙ্ক করার জন্য আমি এটাকে আরেকবার রিভিশন করিয়ে নিচ্ছি, বিকজ রিভিশন ইজ দ্য কি। আচ্ছা, রুল নাম্বার 6-এ আমরা কি পড়েছিলাম? রুল নাম্বার 6-এ দুটো জিনিস ছিল, একটা ছিল একটা ইচ ছিল, আর একটা ছিল এভরি। ইচ বা এভরি, এই দুটো জিনিসের সাথে যদি দুটো সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, মানে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, এভরি বয় অ্যান্ড গার্ল, এরকম যদি থাকে, এই দুটোর সাথে আমাদের কি বসিয়েছিলাম? আমরা সিঙ্গুলার ভার্ব বসিয়েছিলাম। যদিও মনে হচ্ছে যে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ কাম। 1 মিনিট, হ্যাঁ, একটু দাঁড়াও। ওকে। তো ইচ, এভরি, এই সমস্ত গুলো যদি থাকে, 1 মিনিট। ওকে। ইচ, এভরি, এই দুটো যদি সিঙ্গুলার ভার্ব যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে আমাদের সিঙ্গুলার ভার্ব হয়। এটা আমরা পড়েছিলাম রুল নাম্বার 6-এ। রুল নাম্বার 7-এ আমরা কি পড়েছিলাম? রুল নাম্বার 7-এ আমরা পড়েছিলাম যদি দুটো সিঙ্গুলার নাউন, যেমন ওই যে রাইস, রাইস একটা সিঙ্গুলার নাউন, অ্যান্ড ডাল একটা সিঙ্গুলার নাউন, ঠিক আছে, বাট এই দুটো সিঙ্গুলার নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় এবং দুটোকে যদি একই হিসেবে ধরা হয় বা একই ভাবে ধরা হয়, সেই জিনিসগুলোতেও কিন্তু আমাদের ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়। কি হয় না? ভার্ব সিঙ্গুলার হয়। যেমন রাইস এন্ড ডাল একসাথে কনজিউম করা হয়, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস,
রাইজ অ্যান্ড ফল, এই সমস্ত এক্সাম্পল গুলো দেওয়া ছিল। রুল নাম্বার 8-এ আমরা কি পড়েছিলাম, অনেক কটা ভার্ব পড়েছিলাম। ফর এক্সাম্পল অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, বিসাইডস, লাইক, আনলাইক, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এই সমস্ত জিনিসগুলো যেগুলো থাকবে সেটা হচ্ছে ফার্স্ট সাবজেক্টের অ্যাকর্ডিংলি হবে। কি বললাম, যদি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকর্ডিং টু, ইন অ্যাডিশন টু, বিসাইডস, লাইক এইসব যদি থাকে, কোন সাবজেক্ট দ্বারা আমাদের ভার্ব হয়, ফার্স্ট সাবজেক্ট দ্বারা ভার্ব হয়। নেক্সট আমরা কি পড়েছিলাম, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এই যে ওয়ান ওয়ান গুলো যেগুলো থাকবে সেগুলোর সাথেও আমাদের সিঙ্গুলার ভার্ব হয়, বিকজ এখানে ওয়ান তো লেখাই আছে, তো এটা একটা ব্যাপার। আর রুল নাম্বার 10-এ কি ছিল, রুল নাম্বার লাস্ট যেটা আমরা পড়েছিলাম, রুল নাম্বার লাস্টে আমরা যেটা লাস্ট ক্লাসে পড়েছিলাম, মেনি, বোথ, তারপরে ফিউ, অ ফিউ, এই চারটে জিনিসের সাথে আমাদের সব সময় কি হয়, মেনি মানেই হচ্ছে প্লুরাল, তার মানে আমাদের কি ভার্ব হবে প্লুরাল। ওকে, তো এইগুলো আমাদের অলরেডি এরার্স এর জন্য পড়া হয়ে গেছে, এবং আই উড রেকমেন্ড যে এগুলো বারবার রিভিশন করবে। এটা যেমন ক্লাসের আগে আমি করলাম, ঠিক তেমনই তোমরা নিজেরা যখন পড়তে বসবে তার আগেও কিন্তু এই রিভিশন গুলো করবে। যদি প্রিন্ট আউট বার করো ওয়েল অ্যান্ড গুড, যদি না করো নিজেরা খাতায় লিখবে, বা আমি যখন বলছি নিজেরা নোট করে করে পড়বে। আদারওয়াইজ এগুলো কিন্তু খুব ডিফিকাল্ট। হুম, এত সোজা নয়। তো আজকের 5টা রুল আমরা পড়ে নিই। রুল নাম্বার 11, বুঝতে না পারলে আমাকে ইনস্ট্যান্টলি বলবে যে বোঝা যায়নি, দেন আমি তাহলে তৎক্ষণাৎ কিন্তু জিনিসটা বলে দেবো। ওকে, রুল নাম্বার 11-এ কি আছে, বোথ অফ, আ ফিউ অফ, ফিউ অফ, মেনি অফ, এই চারটা দেখতে পেলে। এছাড়া কি কি, মেনি, আ গ্রেট মেনি, মানে এগুলো হচ্ছে সব একই ক্যাটাগরি গুলোকে আমি একসাথে রেখেছি। ফিউ, মেনি, তারপরে মেনি, আ গ্রেট মেনি, আ গুড মেনি, আ নাম্বার অফ, আ লার্জ নাম্বার অফ, এইগুলো যদি থাকে সাবজেক্ট সব সময় প্লুরাল হয় অ্যান্ড ভার্ব প্লুরাল হয়। ঠিক আছে, এই যতগুলো যদি দেখছো, তাহলে বোথ অফ মানে কি, বোথ মানে হচ্ছে ধরো এখানে এ আছে আর বি আছে, বোথ অফ মানে কি, এটাও এটাও, বোথ অফ দ্য বয়েজ। ঠিক আছে, সাবজেক্ট প্লুরাল হচ্ছে এই যে বোথ অফ দ্য বয়েজ, এ অ্যান্ড বি। আমি যদি এখানে বলি বোথ অফ লেখা আছে, তাই তো, বোথ অফ এখানে কি হবে, এখানে বয়েজ হবে, তাহলে এখানে কি হবে, আর হবে, বিকজ সাবজেক্টও প্লুরাল, ভার্বও প্লুরাল। ওকে, মেনি, আ গ্রেট মেনি, মানে মেনি যেখানে থাকবে, বোথ যেখানে থাকবে, মেনি যেখানে থাকবে, এগুলো সবই মোটামুটি কিন্তু প্লুরাল হয়। এ নাম্বার অফ, এ নাম্বার অফ কি হবে, এ নাম্বার অফ বয়েজ মানে হচ্ছে একটা গ্রুপ, গ্রুপ অফ বয়েজ আর কি। এগুলো সবই যেমন এখানে লেখা আছে দেখো, এ গ্রেট মেনি বয়েজ আর সিটিং হিয়ার, এখানে যেগুলো আন্ডারলাইন করা আছে সেটা নেক্সটটা পড়লে বুঝতে পারবে এটা কেন আন্ডারলাইন করা আছে। ঠিক আছে, চলো নেক্সটটা আমরা পড়ি। রুল নাম্বার, হ্যাভ পাস দ্য এক্সাম, ওখানে বলা ছিল এ নাম্বার অফ গার্লস। এবার হচ্ছে এক্সেপশন। এক্সেপশন রুলটা কি, এক্সেপশন রুলটা কি, মেনি এ, মেনি এ আর দা নাম্বার অফ, এই দুটো যদি থাকে সিঙ্গুলার সাবজেক্ট হবে। মেনি এ থাকলে সিঙ্গুলার সাবজেক্ট হবে, নাম্বার এ দা নাম্বার অফ থাকলে প্লুরাল সাবজেক্ট হবে। এটা হলে সিঙ্গুলার ভার্ব, এটা মানে ভার্ব অলওয়েজ আমাদের সিঙ্গুলার ভার্ব হচ্ছে, বাট আগের ক্ষেত্রে আমরা প্লুরাল। এটা একটু কমপ্লিকেটেড, ঠিক আছে, আমি চেষ্টা করছি বোঝানোর। যদি তোমাদের ভীষণ গন্ডগোল লাগে তাহলে ইউ ক্যান স্কিপ দিস ওয়ান, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাট এটা বোঝার চেষ্টা করো। আগে আমরা কি কি, আগেরটাতে আন্ডারলাইন কিসে কিসে দেওয়া ছিল, লেট আস জাস্ট চেক দ্যাট। কিসে কিসে দেওয়া ছিল দেখো, গ্রেট মেনিতে দেওয়া ছিল, এ নাম্বার অফ এ দেওয়া ছিল। ঠিক আছে, গ্রেট মেনিতে দেওয়া আছে আর নাম্বার অফ, দেখো এখানে আমি কিন্তু লিখে দিয়েছি। এইবারে দেখো নেক্সটে কি আছে, নেক্সট এখানে কি আছে, মেনি এ, আগে কিসে আন্ডারলাইন করা ছিল, গ্রেট মেনি, তাই তো, আগে কিসে আন্ডারলাইন করা ছিল, গ্রেট মেনি। তাহলে গ্রেট মেনি যদি থাকে, ধরো বয়েজ বা যাই লেখা থাকুক না কেন, গ্রেট মেনির সাথে আমাদের কি হচ্ছিল, সবই প্লুরাল হচ্ছিল, সাবজেক্টও প্লুরাল হচ্ছিল আর ভার্বও আমাদের কি হচ্ছিল, প্লুরাল হচ্ছিল। বাট এখানে দেখো মেনি এ যখন থাকবে, মানে গ্রেটটাকে বাদ দিয়ে দিল, ঠিক আছে, এ গ্রেট, এইটা হচ্ছে। এবার এক্সেপশন রুল কি, যদি মেনি এ থাকে তাহলে এ আমরা জানি, ধরো এ বয় আমরা মানে তো জানি, তাহলে মেনি এ বয় যখন লেখা থাকবে তাহলে কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট হবে। তার মানে জিনিসটা কি, মেনি আ বয়, মানে অনেক, মেনি আ বয় এখানে কি হবে, হ্যাজ কাম। ঠিক আছে, সিঙ্গুলার সাবজেক্ট আর তার সাথে সিঙ্গুলার ভার্ব।
এই যে সিঙ্গুলার সাবজেক্ট বয় বসালাম, বয়েজ বসালাম না, আর এখানে হ্যাজও হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ওকে, এইটাই হচ্ছে এর পার্থক্য। এখানে এ গ্রেট মেনি থাকলে আমাদের সাবজেক্ট ভার্ব দুটোই প্লুরাল হবে, আর এখানে মেনি এ থাকলে সিঙ্গুলার সাবজেক্ট হবে, সিঙ্গুলার প্লুরাল হবে। ওকে, সিমিলারলি আর একটাতে কি ছিল, ওখানে এ নাম্বার অফ লেখা ছিল ওপাশে। এ নাম্বার অফ থাকলে কি হচ্ছে, আমাদের ওই যে সেম জিনিস, সাবজেক্টও প্লুরাল হচ্ছিল, ভার্বও প্লুরাল হচ্ছিল। বাট এখানে কি হচ্ছে, মেনি এ আছে, ঠিক আছে, এখানে দা নাম্বার অফ আছে, সরি দা নাম্বার অফ আছে, তাহলে দ্য নাম্বার অফ ক্রাইমস হয়ে গেল, প্লুরাল সাবজেক্ট হয়ে গেল, আর তার সাথে এখানে সিঙ্গুলার ভার্বই হচ্ছে। ভেরি ক্রিটিক্যাল, কমপ্লেক্স। এটা আসার সম্ভাবনা যে আমি বলবো বিশাল তা নয়, এটা আমি রেডি করে রেখেছিলাম বিকজ এটা হচ্ছে সব থেকে মোস্ট স্ট্যান্ডার্ড, যেগুলো ওভারঅল সমস্ত এক্সামে আসে। যদি গন্ডগোল হয় এই জিনিসটা আর একবার বোঝার চেষ্টা করবে ভিডিও থেকে, বা ইউ ক্যান অলসো স্কিপ দ্যাট ফর গ্রুপ সি, বিকজ এই এত ডেপথে হয়তো ঢুকবে না। বাট যদি বুঝতে পারো দেন ওয়েল অ্যান্ড গুড। মেনি এ এভাবে মনে রাখতে পারো যে আচ্ছা এ আছে মানে সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, আর এখানে হচ্ছে দ্য নাম্বার অফ বয়েজ বসালাম, কিন্তু দ্য নাম্বার অফ বয়েজ এর সাথে সিঙ্গুলার হবে, যেমন এখানে দ্য নাম্বার অফ ক্রাইমস প্লুরাল লিখেছি, বাট এখানে আমি কি বসাচ্ছি, ইজ বসাচ্ছি। কেউ কি বুঝতে পেরেছো? কারণ মনে হচ্ছে মাইক অন আছে, কিছু কি বলবে কেউ? ভিডিও অন আছে কারোর? ভিডিওটা অফ করো। শুভাশিস, ভিডিও অন আছে। আচ্ছা, কারোর কিছু বক্তব্য? বোঝা গেছে যেটুকু বোঝানোর চেষ্টা করলাম। মেনি এ দিয়ে মনে রাখতে হবে, এটা একটু বুঝতে হবে, এবং তার সাথে একটু বলতে পারো মেমোরাইজ করার জিনিস, ঠিক আছে? আমি ওইভাবেই সাজিয়ে রেখেছি, আর ওই কারণে আমি ওপাশে আন্ডারলাইন করলাম, ঠিক আছে? যদি কারোর প্রবলেম না থাকে আমি কিন্তু রুল নাম্বার 12-এ চলে যাব। খুব কঠিন লাগলে স্কিপ ইট, যদি মনে করছো না বোঝা যাচ্ছে দেন একটু মেমোরাইজ করে নেবে, তাহলেই হয়ে যাবে। চলো রুল নাম্বার 12-এ যাই, কেউ কিছু বলছো না। রুল নাম্বার 12-এ কি আছে, এই যে এই ওয়ার্ড গুলো যেটা দেওয়া আছে, সাম অফ, অল অফ, মোস্ট অফ, লটস অফ বা আ লট অফ, প্লেন্টি অফ, এনাফ, প্লেন্টি অফ মানে হচ্ছে পর্যাপ্ত, এনাফ মানেও যথেষ্ট, লটস অফ মানেও প্রচুর সংখ্যক, মোস্ট অফ মানেও হচ্ছে সব থেকে অনেক বেশি বেশি জিনিস, অল অফ মানে হচ্ছে সবগুলো, আর সাম অফ মানে কিছু কিছু। এইবারে গল্প আছে এখানে, যদি কাউন্টেবল সাবজেক্ট থাকে, মানে যেই সমস্ত সাবজেক্টকে গোনা যায়, সেগুলোর সাথে আমাদের কি হয়, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। আর যেগুলো আনকাউন্টেবল মানে গুনতে পারো না, সেগুলোর সাথে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। কি জিনিস এটা? এটা হচ্ছে এক্সাম্পলে দেখো, এখানে দুটো সাবজেক্ট আছে, একটা হচ্ছে ওমেন আর একটা হচ্ছে মানি। মানিকে মনে হচ্ছে তোমার গোনা যায়, আমরা টাকা গুনতে পারি, বাট ইনফ্যাক্ট নয়। দেখো এখানে আমি এখানে নোটসও করে দিয়েছি, মানিকে ইউ ক্যানট কাউন্ট, ওয়ান মানি, টু মানি, থ্রি মানি, নো। মানি হচ্ছে একটা অ্যামাউন্ট, ঠিক আছে? বাট ওয়ান কয়েন, টু কয়েন, আমরা যেটা গুনি না সেটা আইদার কয়েন্স গুনি বা নোটস গুনি, ঠিক আছে? তো ইনফ্যাক্ট তুমি যদি দেখো তাহলে মানি কিন্তু আনকাউন্টেবল, ঠিক আছে? তাহলে এই দুটো জিনিস বোঝা গেল, কোনটা কাউন্টেবল সাবজেক্ট আর কোনটা আনকাউন্টেবল। এখানে ওমেনের মধ্যে ওমেনটা কি, ওমেন মানে হচ্ছে মহিলা, মহিলাদের গোনা যায়, তার মানে কাউন্টেবল। মানি আনকাউন্টেবল। তাহলে তাহলে এটা যদি কাউন্টেবল হয়, কাউন্টেবলের সাথে আমাদের প্লুরাল সাবজেক্ট বসে গেল, আর তার সাথে কি প্লুরাল ভার্ব। তাহলে অল ওমেন বললে কি আর হবে, এই যে এখানে আমরা লিখেছিলাম যে অলের সাথে আমাদের যেটা হয়, অলের সাথে, ঠিক আছে? অল অফ দ্য ওমেন করলেও কিন্তু সেম জিনিস হতো, অল অফ দ্য ওমেন ইন দ্য গ্রুপ আর হার্ড ওয়ার্কিং, দিস ইজ অলসো রাইট। এখানে তুমি যদি অলের জায়গায় সাম বসাও, সাম উইমেন ইন দ্য গ্রুপ আর হার্ড ওয়ার্কিং, দিস ইজ অলসো সেম থিং, ঠিক আছে? আর এখানে কি, সাম মানি ইজ নিডেড, বিকজ কেন এখানে ইজ বসানো হলো, বিকজ এটা আনকাউন্টেবল না। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এই রুলটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই রুলটা কিন্তু সোজা। কিভাবে মনে রাখবে আমি একটা ট্রিক বলি। আচ্ছা, আনকাউন্টেবল কাউন্টেবল, ধরো জল, জলটা তো আনকাউন্টেবল, মিল্ক আনকাউন্টেবল, কিন্তু এইগুলোকে না আমরা সিঙ্গুলার হিসেবেই ধরি, যেগুলো গোনা যায় না সেগুলোকে আমরা একটা গোটা জিনিস ধরি, তাই না? তো যেগুলো আনকাউন্টেবল হয় সেগুলোকে তোমরা সিঙ্গুলার ভার্ব করবে, বিকজ এর পরেও এই সেম জিনিস আসবে, যেগুলো আনকাউন্টেবল সেগুলোকেই সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? আর যেগুলো কাউন্টেবল আসবে সেগুলো প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, দ্যাটস অল। ওকে, আর তাছাড়া এখানে সেন্স দেখে বোঝা যাচ্ছে অল ওমেন বলছে, মানে মানে ন্যাচারালি প্লুরাল হয়ে যাচ্ছে, তাই জন্য আমাদের প্লুরাল হলে তো আমরা জানি প্লুরাল ভার্ব হয়। ওকে, রুল নাম্বার 13 ইজ অলসো কাইন্ড অফ সেম। কি জিনিস দেখো এখানে, হাফ অফ,
1/3, এটা খুব ইম্পর্টেন্ট রুল, ঠিক আছে? রিসেন্টলি এই ট্রেন্ডটা খুব বেড়েছে, এই যে তোমার ফ্র্যাকশন দিয়ে দেওয়া, ঠিক আছে? দেখো এখানে কি বলছে, হাফ অফ, 1/3 অফ, 2/3 অফ, 4/3 অফ, 4/3 অফ না, ধরো 4/5 অফ, যাই হোক এখানে যদি কোনো ফ্র্যাকশন থাকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে স্টার দিয়ে রাখো এবং ভালো করে বোঝো। যদি ফ্র্যাকশন থাকে, ফ্র্যাকশন মানে কি, এই যে 1/2, 2/3, এগুলোকে আমরা কিরম বলি, 2/3, ওয়ান ওয়ান, এটা তো হাফ বলি আমরা, এটা 2/3 বলি, ধরো এরকম বলো, ফিফথ, ফিফথ, সিক্সথ অফ দা, এরকম করে বলা হয়, তাই তো? তো এই জিনিসগুলো কি হয়, সেম। যদি কাউন্টেবল হয়, যদি তুমি গোনা যায় সাবজেক্টটাকে, তাহলে প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্বে যাব। আর যদি এটা আনকাউন্টেবল হয়, মানে যে ফ্র্যাকশনটা সম্বন্ধে আমরা কথা বলছি, তাহলে সেটা সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব হবে। আগেরটার মতনই সেম জিনিস, কিন্তু এখানে সেম জিনিস, ওকে, সেম জিনিস। তাহলে এখানে কি এক্সাম্পলে দেখো, হাফ অফ দ্য হোটেলস, এবার হোটেলস গোনা যায় না, গোনা যায় না, হোটেল তো কাউন্টেবল, তাহলে কাউন্টেবল মানে ইজ প্লুরাল। বাট এখানে ল্যান্ড, ল্যান্ড মানে কি, প্লট কে আমরা গুনতে পারি, মানে যে হ্যাঁ এটা আমার প্লট, আমার পাশেরটা আমার নেইবারের প্লট, বাট ল্যান্ড কে তুমি কি করে, মাটিকে তুমি কি করে গুনবে, এটা গোনা যায় না। সো দেন দেয়ারফর দিস ইজ, ওকে, 2/3 of the land is harvested, half of the hotels are closed। বোঝা গেছে? এই রুলটা মানে 12 and 13 রুলটা মোর লাইক আ সেম কনসেপ্টের উপর বিল্ড করে আছে। যদি কাউন্টেবল নাউন থাকে, তাহলে প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। আর যে কাউন্টেবল মানে কি, 1 2 3 4 করে বাড়ছে, তাই, রাইট? তো এটাই হচ্ছে আমাদের প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব করব, আর আনকাউন্টেবল হলে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব করব। ইজ ইট ক্লিয়ার? হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে? রিপ্লাই করো, আমি বুঝতে পারছি না যে শোনা যাচ্ছে কি না শোনা যাচ্ছে, না কিছু সমস্যা হচ্ছে। তোমরা কোনো রকমই কিছু রিপ্লাই করছো না বা রেসপন্স করছো না। হ্যাঁ, 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 ঠিক আছে। রিপ্লাই করবে, হ্যাঁ, মাঝে মধ্যে রিপ্লাই করতে হবে, নইলে তো আমি একাই মনোলগ দিয়ে চলে যাচ্ছি। আই ওয়ান্ট দ্য ডায়লগ, ঠিক আছে? এটা জানো, ডায়লগ আর মনোলগের মধ্যে পার্থক্য? মনোলগ মানে হচ্ছে যখন একটা মানুষ একটাই কথা বকে, হ্যাঁ। আর ডাই মানে হচ্ছে যখন আমার সাথে তোমাদের কন্টাক্ট হবে, এই একই ভাবে বলতে থাকা হবে, ওইটা হচ্ছে ডায়লগ। যখন দু তরফ থেকে কথা আসবে, ঠিক আছে, টু ওয়ে প্রসেস কে বলা হয় ডায়লগ। তুমিও বলছো, আমিও বলছি, দিস ইজ কল্ড ডায়লগ। অ্যান্ড যখন আমি শুধুমাত্র আমিই বলবো, আমিই বলবো, আমিই বলবো, দেন দ্যাট ইজ কল্ড মোনোলগ। আচ্ছা, আই রিপিট अगेन। কোনটা রিপিট করবো বাবা অনুপমা? প্রথমত রিপিট অ্যাগেন কথাটা ভুল, হ্যাঁ, কেননা রিপিট কথাটা মানেই হচ্ছে আর একবার রিপিট করে, এবং এটাও কিন্তু একটা এরারের মধ্যে পড়ে, আমি অবশ্যই করাবো। তো রিপিট অ্যাগেন, ধরো রিপিট করা মানেই পুনরায় বলা, তাহলে তুমি এক বাংলাতে এরকম বলবে যে পুনরায় বলো, তো পুনরায় মানে আবার পুনরায় বলো, এটা তো নয়। এইগুলোকে বলা হয় সুপারফ্লুয়াস, মানে জিনিসটা আর একবার করে বলা। কোনটা বলবো বলো, আমি বুঝতে পেরেছি। ম্যাম 13, 13, 13। 13, আচ্ছা। যখনই ফ্র্যাকশন থাকবে, ফ্র্যাকশন, ফ্র্যাকশন মানে কি, ভগ্নাংশ যদি থাকে, হাফ অফ, 1/3 অফ, 2/3 অফ, হোয়াট এভার, যাই দিক না কেন, যদি বলি না যে ধরো আহ আমার এই 10 ভাগের মধ্যে 3 ভাগ কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে, মানে 7 ভাগ ধরো বাকি আছে, তাহলে আমি এরকম কি বলবো, কিভাবে আমরা তখন বলবো, 2/3 না বলে তখন তোমার 2/10 অফ দা বলতে হবে, বা 3/10 অফ দা বলতে হবে, তাই না? তো এই জিনিসটাকে তখন আমাদের কি বলবে, আমাদের সাবজেক্টটাকে দেখতে হবে যে সাবজেক্টটা কাউন্টেবল না আনকাউন্টেবল। ধরো আমি যদি বললাম যে 2/3 অফ দা ওয়াটার, ধরো 2/3 অফ দা ওয়াটার, আমি লিখছি, হ্যাঁ, ধরো আমি বললাম যে 2/3 অফ দা ওয়াটার ড্যাশ পলিউটেড। বলো তো কি হবে, যারা বুঝতে পেরেছো তারা বলো তো কি হবে, এটা ইজ হবে, ঠিক আছে? বাট এই সেম জিনিস আমি আর একটা লিখছি, দাঁড়াও, আমি আর একটা লিখছি, এটাকে একটু পাশে লিখি। আমি আর একটা সেন্টেন্স লিখছি, এটা বলো যে বলো তো এইটা কি হবে? খুব
ট্রিকি দিয়েছি, ঠিক আছে। আমি দেখবো কে আমি কিছু দেখা যাচ্ছে না আর কোনো দেখা যাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছ না? না উত্তর তো দিচ্ছে। উত্তর তো দিচ্ছে, দেখা যাচ্ছে কি একবার বলো তো, কেউ কারা কারা দেখতে পাচ্ছ না আমাকে বলো। দেখতে পাচ্ছ না? কেউ দেখতে পাচ্ছ না? না ম্যাম, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। হ্যাঁ মানে দেখা যাচ্ছে এবারে। আচ্ছা। মাঝে মধ্যে চলে দেখ- যাচ্ছে, মাঝে মধ্যে আসছে। হ্যাঁ আমরা হ্যাঁ যখন হ্যাঁ, ওই এইটা চ্যাটের কাছে গিয়ে মানে চ্যাট মানে লিখছি, তারপরে ব্যাক করে আসতে মানে কিছু সময়ের জন্য চলে যাচ্ছে স্ক্রিনটা। হ্যাঁ হ্যাঁ, ওটা তো একটু টাইম লাগে, ওটা একটু তো টাইম লাগবে। আচ্ছা দেখো এখানে, আচ্ছা আমাকে আগে এটা বলো, এই এই সেকেন্ডটা তোমরা অনেকে বলেছো, সেকেন্ডটা বলেছো ইজ বলেছো, সেকেন্ডটা 2/3 অফ দ্য কেক ইজ ইটেন। অডিও এনাবেল নেই আমার। না না না, সবার সবার অডিও এনাবেল আছে। কমল এটা আগের দিনও বলেছে যে অডিও এনাবেল নেই। অডিও কিন্তু আমি কারোর অফ করিনি, হ্যাঁ, সবারই অডিও অন আছে। আমি কিচ্ছু করিনি পাশ থেকে আমার তরফ থেকে। আচ্ছা এটা বোঝো, যখন বলা হয়েছে, প্রথমত আমাকে বুঝতে হবে এখানে হচ্ছে 2/3 অফ দ্য ওয়াটার দিয়েছিলাম আমি, ঠিক আছে। ওয়াটারটা কাউন্টেবল না আনকাউন্টেবল আগে আমাকে বলো, ওয়াটারটা কাউন্টেবল না আনকাউন্টেবল? ওয়াটার কাউন্টেবল অর আনকাউন্টেবল? কাউন্টেবল হলে সি লেখো, আনকাউন্টেবল হ্যাঁ ঠিক আছে, আন বলেছে, একদমই তাই। ওয়াটার গোনা যায় না, তাহলে আনকাউন্টেবল। আনকাউন্টেবল হওয়া মানে আমাকে কিসে যেতে হবে, যেটা আমি, তাহলে তো প্লুরাল না সিঙ্গুলার বুঝতে পারছি না, তাহলে আমাকে ইজে যেতে হবে। তাহলে 2/3 অফ দ্য ওয়াটার আমাদের এখানে কি লিখতে হবে? ইজ পলিউটেড লিখতে হবে, ইজ পলিউটেড, রাইট। এখানে দেখো 2/3 অফ দ্য কেক বলা হয়েছে, কেক। কেক কি? কেক তো গোনা যায়, আমি পিস পিস করেও দিতে পারি, বা একটা গোটা দুটো এরকম করে আমরা গুনতে পারি, তার মানে এটা কাউন্টেবল। কাউন্টেবল হলেই আমাদের কি রুল ছিল? প্লুরাল সাবজেক্ট এবং প্লুরাল ভার্ব। এখানে তোমাদের বলা উচিত ছিল যে এটা আমি একটা, এটা আপনি সেন্টেন্সটা ভুল দিয়েছেন, এখানে কেকস হতো, আমি ইচ্ছা করে ভুল দিয়েছি। বুঝতে পেরেছো? সাবজেক্ট আমাদের প্লুরাল করে দিলাম, আর এখানে আমাদের ভার্বও প্লুরাল করে দিলাম। ওকে, এইটাই নিয়ম। সব সময় এই বলে মনে রাখবে, যদি যদি ধরো পুরো ঘুলিয়ে গেছে কার সাথে কি হয় কিচ্ছু মাথায় নেই, জাস্ট তুমি বুঝতে পারছো যে একটা কাউন্টেবল নাউন আছে, একটা আনকাউন্টেবল আছে, চলো কাউন্টেবল নাউনের পাশে তুমি সিঙ্গুলার ভার্ব বসাবে, আনকাউন্টেবল নাউনের পাশে তুমি প্লুরাল বসাবে, মানে প্লুরাল এখানে হ্যাজ হ্যাভও হতে পারতো, যেটা আছে সেটা অ্যাকর্ডিংলি বসাবে। এই দুটোই তো হচ্ছে রুল, আর তো কিছু রুল নেই এখানে। হয়েছে? বোঝা গেছে এবারে? বোঝা গেছে? ইয়েস ম্যাম। ওকে ওকে, চলো তাহলে রুল নাম্বার 14ও আমাদের হয়ে গেল। রুল নাম্বার 14 আমাদের, না রুল নাম্বার 13 আমাদের হয়েছে, এবার আমরা লাস্ট রুলটা পড়বো যেটা হচ্ছে রুল নাম্বার 14। তার আগে আমি একটু ইরেজ করি, বিকজ হেভি গান্দি করে ফেলেছি আমি জায়গাটা। আচ্ছা, রুল নাম্বার 14-এ কি বলছে? দুটো সিঙ্গুলার সাবজেক্ট আছে আমাদের, যেটা জয়েন করা হয়েছে কি দ্বারা? অ্যান্ড দ্বারা। কি বলা হচ্ছে? দুটো সিঙ্গুলার, এটা আমরা ইনফ্যাক্ট আগে পড়েছি, ঠিক আছে। আগে আগে বলতে আমরা রুল নাম্বার যে 7টা যেটা পড়েছিলাম না, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট, রাইস অ্যান্ড কারি, এগুলো দুটো একই জিনিসকে মিন করা হচ্ছে। ওই জিনিসটাকেই জাস্ট দুভাবে বলবো বলে আমি এটাকে আলাদা লিখেছি। মানে ধরো অ্যান্ড দ্বারা যদি দুটো সিঙ্গুলার সাবজেক্ট জয়েন করা আছে, যদি সেটা সেম জিনিসকে ডিনোট করে তাহলে আমরা জানি সেটার সাথে সিঙ্গুলার ভার্ব হয়। যেমন আমরা ব্রেড এন্ড বাটার, দুটো সিঙ্গুলার, ব্রেড একটা সাবজেক্ট, বাটার একটা সাবজেক্ট, বাট এরা একটাই জিনিস, মানে আমরা ব্রেকফাস্ট করবো ওই দুটোকে, ঠিক আছে, জ্যাম অ্যান্ড ব্রেড, এই সমস্ত জিনিস। বাট ইন কেস যদি এইটা দুটো ডিফারেন্ট আইডিয়া বোঝায়, দেন তাহলে আমাদের দুটো হয়ে যাওয়া মানে প্লুরাল ভার্ব হচ্ছে। এবার দুটো আইডিয়া যে আলাদা সেটা তুমি কি করে বুঝবে? এক হতে পারে, এইরকম হতে পারে, দেখো যেটা ধরো আমি এখানে বললাম যে ব্রেড অ্যান্ড বাটার, বাটার ড্যাশ হেলদি, আমি যদি এই কথাটা বলি তাহলে আমাকে এখানে ইজ বসাতে হবে, বিকজ আমি এই দুটো ব্রেড অ্যান্ড বাটার, এই দুটো জিনিসকে আমি কি অর্থে বলতে চাইছি বলতো? এখানে আমি দুটোকে ফুড অর্থে বলতে চাইছি, ঠিক আছে। বাট ধরো এই সেমটাকে যদি আমি এভাবে লিখি, যদি আমি এটাকে এভাবে লিখি যে ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ অ্যাভেলেবল হিয়ার,
যে এখানে ব্রেড অ্যান্ড বাটার দুটোই পাওয়া যায়, তো এখানে কি দুটোকে একই জিনিস খাওয়া অর্থে বলছে, বা এই দুটো জিনিসকে কি একসাথে বলছে? তুমি ধরো একটা নতুন জায়গায় থাকতে গেছো, সে কিন্তু সেখানে লেখা আছে ধরো বাইরে ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ অ্যাভেলেবল হেয়ার, তাহলে দুটোকে নিশ্চয়ই ইন্ডিভিজুয়ালি বলছে, হতে পারে আমি বাটার দিয়ে খাচ্ছি না, মানে দুটোর তো সেম জিনিস তো নয়, দুটো তো সেম জিনিস নয়, সেক্ষেত্রে কিন্তু আর বসাচ্ছি, মানে দুটোকে আলাদা আলাদা বোঝাচ্ছে। এবার তোমাকে কনটেক্সট দেখে বুঝতে হবে যে দুটোকে কি সিঙ্গুলার মিন করা হচ্ছে না দুটোকে প্লুরাল মিন করা হচ্ছে। একটা হচ্ছে দোকানে পাওয়া যায়, আর একটাকে হচ্ছে আমি ব্রেকফাস্টে খাই, এই যে ইজ গুড ফর হেলথ, আমি একটা ব্রেকফাস্টে খাই, আর একটা হচ্ছে এখানে অ্যাভেলেবল, তাহলে এটাতে আর হয়, এইটা একটা টপিক গেল। আর একটা টপিক এখানে হয় যে এই জিনিসটাও খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝবে, অনেক এরার আসে এখান থেকে। এক্সাম্পলটা চলে আসো, দ্য ক্যাপ্টেন অ্যান্ড ম্যানেজার অফ দ্য ট্রিম ইজ কামিং দেওয়া হয়েছে, রিলেটেড মানে ডিনোটিং দ্য সেম থিং, মানে যেই ক্যাপ্টেন সেই ম্যানেজার, ঠিক আছে। বাট যদি দুটোকে আলাদা আলাদা করে দা বসে, দেখো দা ক্যাপ্টেন অ্যান্ড দা ম্যানেজার দুটোকে যদি আলাদা করে বসায়, দেন ওরা দুজনে ডিফারেন্ট হয়ে যায়। যে কিভাবে বুঝলে ডিফারেন্ট? বিকজ তুমি ওখানে নির্দিষ্ট করে দুজনকে আলাদা আলাদা করে পদগুলোকে বলে দিচ্ছ, দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য ম্যানেজার অফ দ্য টিম আর কামিং, মানে দুজনে হচ্ছে আলাদা আলাদা। বাট এটা যদি ক্যাপ্টেন অ্যান্ড ম্যানেজার অফ দ্য টিম বলা হয়, তার মানে যে ক্যাপ্টেন সেই ম্যানেজার, যদি এখানে দা মিসিং থাকে তার মানে এখানে একটাই দা আছে, তার মানে একটা মানুষ আছে, এখানে হচ্ছে দুটো মানুষ হয়ে যাচ্ছে, তার মানে এটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এই জিনিসটাই এইটা এখানে বলা হচ্ছে। যদি সেম থিং বসে তাহলে সেম বসালে, দেখো এখানে এরা দুজনে সেম, ক্যাপ্টেন আর ম্যানেজার আর সেম, তাই জন্য এখানে সিঙ্গুলার বসিয়েছি, আর এখানে ক্যাপ্টেন আর ম্যানেজার এখানে ডিফারেন্ট, তাই জন্য আমরা এখানে প্লুরাল বসিয়েছি। বড় ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রুল, এই জিনিসটা থেকে তোমাদের এরার আসে। রিসেন্ট ট্রেন্ড ক্লিয়ার অনুযায়ী এগুলো কিন্তু খুব ট্রেন্ডি, খুব ট্রেন্ডি এগুলো। হ্যাঁ বলো, কি বলছো? ক্লিয়ার ক্লিয়ার হয়েছে ম্যাম। ক্লিয়ার হয়েছে, চলো। ওকে গুড। দেন 15 নাম্বার, 15 নাম্বারে কি আছে? 15 নাম্বার যেটা হচ্ছে আজকের আমাদের এরার্স এর 15 নাম্বার রুল, কি বলছে এখানে? এই একটা জিনিসও খুব ইম্পর্টেন্ট রুল, ওয়েট, হাইট, অ্যামাউন্ট, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, এইগুলো যদি একসাথে থাকে, মানে এইগুলোর ইউনিট যদি দেওয়া থাকে, ধরো ওয়েট মানে তো বুঝতে পারছো, ওয়েট, হাইট এগুলো যদি দেওয়া থাকে, যদি এটা অ্যাজ আ সিঙ্গেল ইউনিট বা অ্যাজ আ হোল হিসেবে যদি ব্যবহার হয়, দেন ইট ইজ সিঙ্গুলার সাবজেক্ট। যদি এটা অ্যাজ আ ডিভাইডেড ইউনিট হিসেবে ব্যবহার হয়, তাহলে এটা প্লুরাল ভার্ব। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। 10 মাইলস নিডস টু বি কভার, 10 মাইলস এখানে বলতে চাইছে একটা মানুষ যাকে এক নাগাড়ে 10 মাইলস যেতে হবে, তাকে একটা সিঙ্গেল ডিস্টেন্সের কথা বলা হচ্ছে, যে 10 মাইলস তাকে যেতে হবে। মানে এখানে কিন্তু এরকম আর্ধেক 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 করে বলছে না, এখানে ডাইরেক্ট বলছে যে তাকে এরকম 10 মাইলস যেতে হবে, রাইট? সিঙ্গেল ইউনিট, দেয়ারফর দিস ইজ সিঙ্গুলার। সিঙ্গেল ইকুয়াল টু সিঙ্গুলার, ওকে। 10 মাইলস নিড টু বি কভার্ড পার্টলি বাই কার, 10 মাইলস যেতে হবে কিন্তু কিছুটাও কারে যাবে, অ্যান্ড দ্য রেস্ট অন দ্য ট্রেন, মানে দেখো ডিভাইডেড ডিস্টেন্স হয়ে গেল, ঠিক আছে। হয়তো 5 কিলোমিটার ট্রেন কারে যাবে, 5 কিলোমিটার ট্রেন, বা হোয়াট এভার ডিস্টেন্স যায়, যাই হোক, যখনই ডিভাইডেড হয়ে যাচ্ছে তখনই প্লুরাল হয়ে যাচ্ছে। সি দেখো এটা প্লুরাল। এবং আমি কি বলেছিলাম, এই যে শেষে এস লেখা আছে, মানে ও নিজেই বলছে যে আমি সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, যে যেখানে শেষে এস দেওয়া থাকবে সেটাই বুঝে নিতে হবে আমাদের সিঙ্গুলার ভার্ব, ওকে। এখানে আর একটা এক্সাম্পল দেখো, 5,000 রুপিস ইজ হিজ স্যালারি, মানে তার স্যালারি হচ্ছে 5,000 রুপিস। এখানে কিন্তু প্লুরাল হিসেবে বলছে না, বলতে চাইছে যে সে এক থোকা একবারে 5,000 টাকা পেয়ে যায়, ঠিক আছে। বাট 5,000 রুপিস আর স্পেন্ট অন ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট, এই দেখো ডিভাইডেড হয়ে গেল, ওকে। এইভাবে এইটা হচ্ছে আমাদের এখানে ডিফারেন্স, ঠিক আছে। হিজ হাইট ইজ 6 feet 3 inches, ঠিক আছে। বাট তুমি এখানে যদি বলো যে দ্য হাইট অফ বোথ দ্য ডটার অ্যান্ড দ্য মাদার ইজ 6 feet, মানে যদিও 3 ফিট করে হয় না, ধরে নাও, চলো 10 ফিট ধরো, 5 ফিট 5 ফিট করে, দেন একটা হচ্ছে একজনের সিঙ্গেল 6 ফিট আর একজনের ভেঙে ভেঙে 10 ফিট, ওকে। যখন এই ভাঙাভাঙি গুলো যেগুলো হবে সেগুলো হচ্ছে প্লুরাল সাবজেক্ট, আর যেগুলো এখানে সিঙ্গেল ইউনিট হবে এগুলো হচ্ছে সিঙ্গুলার, ওকে। এটা কিন্তু খুব সোজা এবং খুব ইম্পর্টেন্টও, খুব ইম্পর্টেন্ট, ওকে। এগুলো একদম হালকা ভাবে নেবে না, যেরকম যেরকম ভাবে আসে আমি ঠিক কিন্তু সেই রকম ভাবেই তোমাদের দিয়েছি। এবং এটা থেকে আমরা এবার প্র্যাকটিস যখন করব, এগুলো আরো বেশি প্র্যাকটিস করতে করতে চলে আসবে। আচ্ছা, এখানে আরো একটা জিনিস এখানে খুব, এটা আরেকবার একটু বলে দেবেন। হুম, যদি হাইট, ওয়েট, অ্যামাউন্ট, স্পিড, ডিস্টেন্স হোয়াট এভার, ধরো এখানে তোমার
এখানে ধরো তোমার দেওয়া আছে ডিস্টেন্স সম্বন্ধে দেওয়া আছে, ঠিক আছে, এখানে ডিস্টেন্স দেওয়া আছে, এখানে বলছে 10 মাইলস নিডস টু বি কভার্ড, মানে তাকে 10 মাইল কভার করতে হবে, এবং আমরা জানি যে এক মানে সিঙ্গুলার, এবার দুই থেকে আরম্ভ হয়ে যায়, দুই থেকে যাই থাকুক সেটা আমাদের প্লুরাল হয়ে যায়, ঠিক আছে, বাট এখানে আছে হচ্ছে 10 মাইল, হিসেব মতো প্লুরাল হওয়ার কথা ছিল কিন্তু 10 মাইল, কিন্তু আমাদের কি এখানে বলছি কি যে 10 মাইল তাকে যেতে হবে, তার মানে তাকে একটা পার্টিকুলার ইউনিট যেতে হবে, অনেক মানে একটাই অংশ 10 মাইল যেতে হবে, কিন্তু যখন এই 10 মাইলটাকে সে ভেঙে বলবে যে তোমাকে 6 মাইল সাইকেলে যেতে হবে, 2 মাইল তোমাকে তারপরে মোটর সাইকেলে যেতে হবে, আর বাকি 2 মাইল তোমাকে হাঁটতে হবে, ধরো তুমি ম্যারাথনে যাচ্ছ, 6 মাইল তুমি হাঁটবে, 2 মাইল তুমি ছুটবে, আর 2 মাইল তুমি সুইমিং করবে, এখানে কি হয়ে গেল, ডিভাইডেড ডিস্টেন্স হয়ে গেল, রাইট? তখন তোমাকে এরকম ভাবে বলতে হবে যে 6 মাইলস ইজ টু বি কভার্ড, বাট 6 মাইলস মানে তখন এই যে এখানে এক্সাম্পল আছে 10 মাইলস নিড টু বি কভার, তার মানে 10 মাইলস নিড টু বি কভার পার্টলি বাই সুইমিং, পার্টলি বাই ওয়াকিং, অ্যান্ড পার্টলি বাই রানিং, মানে যখন এরকম ডিভাইডেড ইউনিট হবে তখন ওটা আমাদের হয়ে যাবে প্লুরাল সাবজেক্ট করতে হবে, নিড করেছি আমি, নিডস এস যেখানে থাকে সেটা সিঙ্গুলার সাবজেক্ট, সিমিলারলি এখানে তার তার ধরো 1,00,000 টাকা মাইনে, তো 1,00,000 টাকা অবশ্যই প্লুরাল, রাইট? 1 টাকার থেকে তো বেশি, 1,00,000 টাকা প্লুরাল তার, কিন্তু এখানে বলতে চাইছে যে ধরো এটাকে বলা হচ্ছে 5,000 রুপিজ ইজ ইজ স্যালারি, তার স্যালারি 5,000 টাকা, কিন্তু এখানে সেম জিনিসটাকেই বলছে, বাট এখানে আমরা আর লিখছি, কেন লিখছি, বিকজ ও এই 5,000 টাকা খরচা করে, কিসে করে, তখন আর ওয়ান সিঙ্গেল ইউনিট নেই, ফুডে ধরো খরচা করে 2,000 টাকা, আর এন্টারটেনমেন্টে ধরো 3,000 টাকা, তাহলে দুটো মিলিয়ে 5,000 টাকা হচ্ছে, এরকম ডিভাইডেড করে যখনই হয় তখনই ওগুলোকে বলা হয় তোমার প্লুরাল হয়ে যায়, আর যখন তোমার সিঙ্গুলার থাকে তখন অ্যাজ এ সিঙ্গেল ইউনিট হয়। এবার বুঝেছো? এবার বুঝেছো? Yes, ma'am. ওকে, না যা যে বলছিল আরেকবার বলতে, এটা তো ব্যাপারটা কুসুম বুঝেছি। বললো। আচ্ছা ঠিক আছে, নেক্সট দেখো রুপি ভার্সেস রুপিস, এইটাও একটা খুব ভুল হয় এরকম একটা জিনিস, আই হ্যাভ আ 5 রুপি নোট, না আই হ্যাভ 5 রুপিস, সেম জিনিস, যখন তুমি নোট, এই যে কাউন্টেবল, দেখো নোটকে আমরা কাউন্টেবল করতে পারি, ঠিক আছে, নোটের সম্বন্ধে নোটকে গুনতে পারি, তাহলে আই হ্যাভ আ 5 রুপি নোট মানে আমার কাছে একটা 5 টাকার নোট আছে, সেখানে আমাকে এখানে যদি এর জায়গায় আমাকে যদি দুটো বলে দিতাম, তাহলে আই হ্যাভ 5 রুপি নোটস হয়ে যেত এখানে, ঠিক আছে, দেখো এখানে লেখা আছে আই হ্যাভ, মানে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, রুপিটা কখন চেঞ্জ হবে সেইটা আমি এখানে বলতে চাইছি, কখন রুপি হবে আর কখন রুপিস হবে। আচ্ছা আমি আরেকবার বলি, এটা আমার মনে হচ্ছে ঘুরিয়ে গেছে, কারণ আমি বলেছি একটু জড়িয়ে। আচ্ছা দেখো এখানে রুপি আর রুপি কখন হবে, রুপিস কখন হবে, আই হ্যাভ আ 4 রুপি নোট, আই হ্যাভ আ 5 রুপি নোট, আর আই হ্যাভ 4 5 রুপি নোটস, হলো, যেখানে গোল করা আছে সেগুলো হচ্ছে, আর এভাবে যদি আমি এখানে অ্যামাউন্টের কথা বলি আই হ্যাভ 5 রুপিস, মানে যখন তুমি তোমার টাকাটার অঙ্কটা বলছো অ্যাজ আ অ্যামাউন্ট, অ্যাজ আ হোল, অ্যাজ আ গোটা অংশ বলছো যে হ্যাঁ আমার কাছে এতগুলো টাকা আছে, তখন তুমি সেটাকে কি করে বলছো, তখন তুমি সেটাকে 5 রুপিস, তুমি ডাইরেক্ট প্লুরাল করে দিচ্ছ, বাট যখন তুমি নোটের কথা বলছো যে আমার কাছে 5 রুপি আছে, তখন কিন্তু আর এখানে 5 রুপিস নয়, বিকজ ইউ আর টকিং অ্যাবাউট দ্য নোটস, এখানে নোট ইম্পর্টেন্স বেশি পাচ্ছে, তাই জন্য আই হ্যাভ আ আই হ্যাভ আ 5 রুপি নোট, ধরো তোমার কাছে একটা আছে, তুমি বলবে আই হ্যাভ আ 5 রুপি নোট, তোমার কাছে দুটো আছে, আই হ্যাভ 2 5 রুপি নোটস, তিনটে আছে, আই হ্যাভ 3 5 রুপি নোটস, মানে এই 5 রুপি আর কথাটা তখন কিন্তু চেঞ্জ হবে না, বিকজ তুমি ওটাকে একদম নাউন হিসেবে ব্যবহার করছো যে হ্যাঁ এটা আমার 5 রুপি নোট আছে, তখন তাহলে এখানে 4 বলছে আই হ্যাভ 4 5 রুপি নোটস, কিন্তু এক্ষেত্রে কিন্তু রুপিস ডাইরেক্ট হয়ে যাচ্ছে, এখানেও তোমার 5 টাকা আছে, এখানেও তোমার 5 টাকা আছে, বাট এখানে তোমাকে বলছো যে একটা নোটে 5 টাকা আছে, আর এখানে তুমি বলছো আমার কাছে 5 টাকা আছে, সে কয়েন থাকুক বা নোটে থাকুক, ডাজেন্ট ম্যাটার। বুঝতে পেরেছো কখন কোনটা হবে? যখনই নোট বলবে, নোট 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 বা কয়েনের কথা বলবে, তখন এটা চেঞ্জ হয় না, যখন অ্যাজ আ অ্যামাউন্ট বলবে তখন তুমি চেঞ্জ করতে পারো। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? বুঝতে পারলে আমাকে বলো, এটা বলো, আমি দুটো জিনিস লিখছি, ঠিক আছে, আমি দুটো জিনিস লিখছি।
এটা বলবে, আর একটা বলো। বলো। ম্যাম প্রথমটা রুপিজ হবে, সেকেন্ডটা রুপি হবে। অন্যরাও একই বক্তব্য? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, একদম বুঝে গেছো। যখন 1 লাখ রুপি এখানে আমি অ্যাজ দ্য অ্যামাউন্ট বলছি, তাই জন্য আমার এখানে আর রুপি হলো না, তখন আমার রুপিস করেছি, অবশ্যই ঠিক। কিন্তু এখানে আমি বলে দিচ্ছি যে আমার কাছে নোটস আছে, ঠিক আছে। তখন তাহলে আমার কটা নোট আছে? আমার কাছে 10টা নোট আছে, তো এখানে আমার 5 রুপি নোট। কথাটাই হচ্ছে 5 রুপি নোট, 5 রুপিস নোট নয়, ঠিক আছে, 5 রুপি নোট। তো এটা ওকে, চলো। এই ছিল আমাদের আজকের আহ এরারটা। তোমরা এটা এবার রিভিশন করে নেবে, I hope ম্যাম তোমাদের হয়ে যাবে। হুম। ম্যাম বলছি হ্যাঁ যে বলো। 1 লাখ রুপি যেটা আছে ওটা কাউন্টেবল হলো, আর নোটস যেটা আছে 5 রুপিস নোটস, দ্যাট ইজ কাউন্টেবল অর আনকাউন্টেবল? কাউন্টেবল, যেখানে নোট আছে সেটা কাউন্টেবল। ওকে, আচ্ছা। নোট কাউন্ট করতে পারো, মানিটা তুমি কাউন্ট করতে পারো না। মানি যখনই কথা, মানি ইটসেলফ যদি কথাটা লেখা থাকে যে আই হ্যাভ 1 লাখ রুপি, মানে হুম এই হুম হুম 1 লাখ রুপিটাও হচ্ছে তোমার কাউন্টেবল বলতে পারো তুমি, কাউন্টেবল, বিকজ 1 লাখ রুপিটা তো বুঝতে পারো। বাট যদি তোমাকে ইটসেলফ এই কথাটা বলে দেয় যে মানিটা কাউন্টেবল না আনকাউন্টেবল, তখন তোমাকে মানিটাকে আনকাউন্টেবল বলতে হবে। বাট যেখানে রুপি দেখতে পাবে, দেন ইট ইজ কাউন্টেবল, অবভিয়াসলি এটা কাউন্টেবল, বিকজ রুপি ক্যান বি কাউন্টেড, তো এখানে এখানে অ্যামাউন্টও রুপি, কাউন্ট করা যায়। এখানে রুপি অ্যান্ড রুপিস এর মধ্যে তফাৎ কি বললেন, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল জন্য? রুপি অ্যান্ড রুপিস? এইটা সিঙ্গুলার, যেটা রুপি আছে সেটা সিঙ্গুলার, আর ওকে যেটা রুপিস আছে সেটা প্লুরাল। ওকে ম্যাম, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, কেন সিঙ্গুলার? বিকজ তুমি দেখো রুপিতে আমার কিন্তু কোনো রকম চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে আমার কোথায়? আমি নোটসে চেঞ্জ করছি। আমি এখানে এখানে যদি 1 থাকতো না, আই হ্যাভ 5 রুপি, এখানে আমি নোট করতাম। এখানে যখনই হুম 2 হচ্ছে তখন আমি নোটস করছি, আমি কিন্তু রুপিতে হাত দিচ্ছি না, আমি কিন্তু এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। তাহলে রুপি কথাটা সবসময় সিঙ্গুলার না, আর হুম হুম এখানে হুম হুম। রুপিস তো করছি আমি, তাহলে এটা প্লুরাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা রুপিস গন্ডগোল যেটা হয় বলে প্লুরাল আমি আছে, এখানে রুপি ভার্সেস রুপিস লিখেছি। বলো বলো। ওকে, তো রুপিস প্লুরাল হবে, সেটা চেঞ্জ হতে পারে, চেঞ্জ হতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, রুপিস হতে পারে। ওকে ওকে। অলরাইট, এবারে আমরা নেক্সট সেগমেন্টে চলে এসেছি, সেটা হচ্ছে আমাদের এরর একদম ঠিকঠাক হয়ে গেছে। এরপরে ডাইরেক্টলি আমি যেটা আজকে করিয়েছো সেটা আমি লাস্টে করব, বিকজ আরো একটু জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। ঠিক আছে, এটাও বোঝার ব্যাপার, এটাও হচ্ছে কোর গ্রামারে আমরা ঢুকেছি। লাস্ট ডেতে আমরা করেছিলাম হচ্ছে সেন্টেন্স, ঠিক আছে। সেন্টেন্সের আমি বলেছিলাম দুটো জিনিস বাদ দিয়ে রেখেছিলাম, তো ওটা আমি করাবো। ওটা করানোর পরেই না হয় পার্টস অফ স্পিচটা আমি করাচ্ছি। বাট ওটা আমরা আচ্ছা, ওই সেন্টেন্সের দুটো জিনিস আমি একটু দেখিয়ে দিই, তারপরে আমরা পার্টস অফ স্পিচে ঢুকছি। আচ্ছা, সেন্টেন্স দেখো। সেন্টেন্স আমরা আগের দিন পড়েছিলাম। সেন্টেন্স হচ্ছে, সেন্টেন্সের কাইন্ড অফ সেন্টেন্স আমরা পড়েছিলাম, ঠিক আছে। এক হচ্ছে তোমার সেন্টেন্সটা আমরা বলেছিলাম যেটা হচ্ছে কমপ্লিট মিনিংফুল ইউনিট। 5 রকমের ভাগ হয় সেন্টেন্সের। একটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ, একটা হচ্ছে ইন্টারোগেটিভ, INTERROGATIVE, ইন্টারোগেটিভ। 3 নাম্বার হচ্ছে ইম্পারেটিভ। আমরা এগুলো পড়ে ফেলেছি, হ্যাঁ, আমি জাস্ট ফর রিকল আমি বলছি ইম্পারেটিভ। 4 নাম্বার হচ্ছে আমাদের অপটেটিভ, কি অপটেটিভ। অ্যান্ড 5th নাম্বার হচ্ছে এক্সক্লামেটরি, কি এক্সক্লামেটরি, ঠিক আছে, এক্সক্লামেটরি। এর মধ্যে এক্সক্লামেটরি আর ইম্পারেটিভ কিন্তু বোঝানোর কিছু নেই। ইন্টারোগেটিভ মানে জিজ্ঞাসা চিহ্ন, আর এক্সক্লামেটরি মানে হচ্ছে এই যে এক্সক্লামেশন চিহ্ন, ঠিক আছে।
এবারে অ্যাসার্টিভ মানে হচ্ছে যে কোনো ফুল স্টপ দিয়ে যেই সেন্টেন্স গুলো শেষ হয়, যে কোনো স্টেটমেন্ট বা যে কোনো তোমার এমনি সাধারণ যেগুলো স্টেটমেন্ট বলা হয় সেই জিনিসগুলো, ঠিক আছে, বা মানে একটা ন্যারেশন, ন্যারেটিভ টাইপের কিছু একটা, আমরা যেটা বলছি যেটা সাধারণ একটা বাক্য স্টেটমেন্ট, সেটাই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ। ডিক্লারেটিভ সেন্টেন্স বলা হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের তিনটে ফাংশন আমরা পড়েছিলাম, একটা হচ্ছে অর্ডার, একটা হচ্ছে রিকোয়েস্ট, আর একটা হচ্ছে অ্যাডভাইস। অপটেটিভ সেন্টেন্সের আমরা দুটো পড়েছিলাম, একটা হচ্ছে প্রেয়ার আর একটা হচ্ছে উইশ। প্রেটাকে উইশ বা ডিজায়ার এই দুটোকে আমি একসাথেই রাখি, ঠিক আছে। এই অপটেটিভ সেন্টেন্সের মধ্যে কোন জিনিসগুলো আগে থাকে? মে গড ব্লেস ইউ, মে ইউ বি হ্যাপি, ঠিক আছে, উইশ ইউ গুড লাক, এই কথাগুলো যেগুলো সেগুলো অপটেটিভ থাকে। আর ইম্পারেটিভ হচ্ছে আমাদের সবসময় কি দ্বারা আরম্ভ হয়? ভার্ব দ্বারা স্টার্ট হয়। এগুলো আমরা পড়েছি লাস্ট ক্লাসে, ওকে। এর মধ্যে আমি বলেছিলাম আমি দুটো জিনিস বাদ দিয়ে রেখেছিলাম। আরো আরো একটা জিনিস পড়েছিলাম, সাবজেক্ট আর হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট প্রেডিকেট কাকে বলে? সাবজেক্ট হচ্ছে আমাদের বাক্যের যে কর্তা, সাবজেক্ট ছাড়া যা অংশ পড়ে থাকে সেই গোটা অংশটাকেই বলা হয় আমাদের প্রেডিকেট। ওটাতে আমি আর গেলাম না, সাবজেক্ট প্রেডিকেট। হ্যাঁ, সাবজেক্ট প্রেডিকেটের মধ্যে একটা ট্রিক আমরা বলেছিলাম, সেটা হচ্ছে যেগুলো ইম্পারেটিভ স্টেটমেন্ট, যেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, সেগুলোতে কি থাকে? না ধরো তোমার এরকম, ধরো আমি বললাম যে গো দেয়ার, এবার এখানে তুমি সাবজেক্ট কি করে ভাজবে? ধরো আমি বললাম যে আই এম রাইটিং, এইটাতে তোমার সাবজেক্ট বাজাটা খোঁজা যে কার সম্বন্ধে বলা হচ্ছে, আই এর সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে দিস ইজ কল্ড সাবজেক্ট। অ্যান্ড দ্য অ্যাপার্ট ফ্রম দ্য আই, অ্যাপার্ট ফ্রম দ্য সাবজেক্ট, দ্য রিমেইনিং পোর্শন ইজ কল্ড প্রেডিকেট। এইটা তো খুব সোজা। বাট এইটা কি হবে? এটা কেউ বলবে? গো দেয়ার, এটাতে এটাতে কোনটা সাবজেক্ট বলেছিলাম আমরা? বলো, আমি দেখি কিরকম সাবজেক্ট। গো দেয়ার সেন্টেন্সটাতে কি সাবজেক্ট হবে? কেউ একজন বলো যারা লাস্ট ক্লাস করেছো। ইউ, ইউ, একদম একদম, ইউ, ঠিক আছে। ইউ, এটাকে কি সাবজেক্ট বলা হয় সেটা মনে আছে? কি সাবজেক্ট বলা হয়? কি সাবজেক্ট বলা হয়? ইমপ্লয়েড সাবজেক্ট বলা হয়, ঠিক আছে, ইমপ্লয়েড সাবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, ইমপ্লয়েড, একদম ইমপ্লয়েড সাবজেক্ট বলা হয়, ঠিক আছে। তো এটুকু মনে আছে, ইউ গো দেয়ার, এটা কিন্তু ব্র্যাকেটে। এটা যদি তোমাদের যদি দেয় তো ভালো, আদারওয়াইজ আমাদের নান অফ দ্য অ্যাবাভ দিতে হতো, ঠিক আছে। যদি ইউ অপশন না দেওয়া থাকে দেন নান অফ দ্য অ্যাবাভ হবে, অ্যান্ড গো দেয়ার গোটা সেন্টেন্সে কিন্তু আমাদের প্রেডিকেট হবে, ওকে। আচ্ছা, এইবারে যেটা আমরা আগের দিন লাস্ট ক্লাসে আমরা ছেড়ে রেখেছিলাম, কি ছেড়ে রেখেছিলাম? কোয়েশ্চেন ট্যাগ ছেড়ে রেখেছিলাম, আর একটা সেন্টেন্সকে কিভাবে কোয়েশ্চেনে বানাতে হয় বা নেগেটিভে বানাতে হয়। লেট মি গিভ ইউ সাম এক্সাম্পল, ঠিক আছে। ধরো আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম, আই অ্যাম আ গার্ল, এটা একটা সেন্টেন্স লিখলাম। আর আমি একটা লিখলাম যে আই আই লাভ টু ইট আইসক্রিম। হুম, দুটো সেন্টেন্স লিখলাম। এইবারে আমাদেরকে এই জিনিস থেকে দুটো জিনিস শিখতে হবে। এটা আমরা কিসে দিয়েছি? অ্যাসার্টিভে দিয়েছি। নাম্বার ওয়ানটা অ্যাসার্টিভে। একটাতে আমাদেরকে নেগেটিভ শিখতে হবে, আর একটাতে আমাদের কোয়েশ্চেন বানানো শিখতে হবে, ঠিক আছে। একটাতে আমাদের নেগেটিভ বানাতে হবে, একটাতে আমাদের কোয়েশ্চেন বানাতে হবে। তো কিভাবে বানানো হয়, ঠিক আছে, কোয়েশ্চেন আমাদের কিভাবে বানানো হয় দেখো, কিছু না, সাবজেক্ট আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরম্যাটের রুলটা কি বলতো? প্রথমে দেখো সাবজেক্ট আসছে, তারপরে আসছে ভার্ব, তারপরে আসছে অবজেক্ট, রাইট? সাবজেক্ট ভার্ব দেন অবজেক্ট। কিরকম? এইটা হচ্ছে আমাদের ভার্ব, এইটা হচ্ছে সাবজেক্ট। আর আই এম আ গার্ল, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলে, এটা কিন্তু অবজেক্ট নয়, বিকজ অবজেক্ট মানে হচ্ছে হোয়াট, মানে ভার্বকে যে রিসিভ করে, হোয়াট আর হুম দিয়ে তুমি যদি ভার্বকে প্রশ্ন করো, যে আনসারটা পাওয়া যায় সেটাকে বলা হয় অবজেক্ট। হ্যাঁ, এখানে দেখো আই অ্যাম আ গার্ল, তাহলে আই অ্যাম হোয়াট? আই অ্যাম হোয়াট, আমি কি? এ গার্ল তোমার দেখে মনে হতে পারে যে এটা একটা অবজেক্ট, বাট না, এটা অবজেক্ট কিন্তু নয়। বাট এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, মানে আই আর এখানে গার্লটা এই দুটো হচ্ছে সেম। সাবজেক্ট কমপ্লিমেন্ট আলাদা টপিক, বাট এখানে আমি জাস্ট ধরো আমি, আচ্ছা, অবজেক্টের একটা এক্সাম্পল দিয়েই দিই। আই ইট আইসক্রিমটাতেই পেয়ে যাবে আই ইট হোয়াট, আই লাভ টু ইট হোয়াট, আই লাভ হোয়াট, আই লাভ হোয়াট, এই যে আইসক্রিম, আইসক্রিমটা হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে, এখানে একটা অবজেক্ট আছে। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের ভার্ব। ইনফ্যাক্ট আই লাভ টু ইটটাও আমাদের ভার্ব, এটা জাস্ট আদার ফর্ম, এটা ইনফিনিটিভ, তো এটাকে নন ফাইনাইট ভার্ব বলে। যাই হোক, তবু আমি এটাকে ধরলাম আই লাভ টু ইট ভার্ব। নাও
নেগেটিভ যখন করি মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরম্যাট কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসবে। যখন আমাদের নেগেটিভ করতে হবে আমাদের সবসময় ভার্বের পরে, হেল্পিং ভার্বের পরে। হেল্পিং ভার্ব মানে কি, এখানে দেখো অ্যাম আছে, এখানে কোনো কিন্তু হেল্পিং ভার্ব নেই, এখানে লাভ আছে ডাইরেক্ট। হেল্পিং ভার্ব মানে কি, অ্যাম ইজ আর হেল্পিং ভার্ব, ডু ডিড ডান হেল্পিং ভার্ব, হ্যাজ হ্যাভ হ্যাড হেল্পিং ভার্ব। মানে বুঝতে পেরেছো, যেগুলোর পাশে আরেকটা ভার্ব বসাতে হয়। সব রকম আইডিয়া তোমাদের আছে, জাস্ট আমি এখানে লিঙ্ক করাচ্ছি, ঠিক আছে? আজকে যখন ভার পড়বো তখন এই ব্যাপারটা আমি আরেকবার বলবো, বাট এই টপিকের জন্য আমি যেটা বলছি, যদি দেখো যে অ্যামিজার আছে, যদি দেখো হ্যাজ হ্যাভ আছে, বা ডু ডিড ডাজ আছে, এর পাশে আমাদের জাস্ট আমরা কি করি, এটাকে হেল্পিং ভার্ব বলে আর একটা মেন ভার্ব হয়। এই যে এইটা হচ্ছে মেন ভার্ব, লাভ, ঠিক আছে? যার তিনটে ফরম্যাট হয়, লাভ মানে ভালোবাসা, পুরো একদম গোটা একটা ভার্ব, ফাইনাইট ভার্ব বলা হয়, ওকে? বাট এটা কিন্তু ফাইনাইট ভার্ব নয়, অ্যামটা ফাইনাইট ভার্ব নয়, অ্যামটা হেল্পিং ভার্ব, যদিও এখানে বি ভার্ব ফাইনাইট ভার্ব হিসেবেই ইউজ হচ্ছে। সো এখানে আমরা জাস্ট ভার্বের পাশে একটা নট বসিয়ে দেবো, ভার্বের পাশে আমরা নট বসিয়ে দেবো, আর যখন আমাদের এটাকে কোয়েশ্চেন করতে বলবে আমরা হেল্পিং ভার্বকে নিয়ে সামনে তুলে দেবো। দিস ইজ দ্য ট্রিক। তাহলে আমাকে যখন নেগেটিভ করতে হবে তাহলে আমরা কি করব, জাস্ট হেল্পিং ভার্ব যে থাকবে তারপরে আমরা নট বসিয়ে দেবো, আই এম নট আ গার্ল, এইটা আমরা বসাবো। আর যখন আমাদের প্রশ্ন করতে হবে জাস্ট অ্যামটাকে তুলে সামনে, আর কেউ কোথাও নড়বে না, অ্যামটাকে তুলে আমি সামনে বসালাম, তাহলে অ্যাম আই আ গার্ল, এটা লিখে জিজ্ঞাসা চিহ্ন, ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, একদম তুমি ঠিক বলেছো, অ্যাম আই আ গার্ল হলো। এইবারে এই লজিকটার উপরে কাজ করে, যেটা আমি 1 নম্বরের লজিক বললাম, এই লজিকটার উপরে কাজ করে তোমরা এই জিনিসটা বলতে পারবে। সেকেন্ডটার একটুখানি বলার কেউ চেষ্টা করবে? যেই লজিক দিয়েছি ভুল বললে ভুল বলো, বাট চেষ্টা করো। ঠিক বলতে পারলে তো অতীব উত্তম, তার মানে তোমরা জানো, বাট না জানলেও এখানে কোনো অসুবিধা নেই। বলো, চেষ্টা করো, বেসড upon দ্য ফার্স্ট কোয়েশ্চেন হোয়াট আই হ্যাভ গিভেন। চেষ্টা করো। কি বললাম, শুধুমাত্র হেল্পিং ভার্বটাকে আগে তুলে আনতে হয়, মেন ভার্বকে নয়, হেল্পিং ভার্বকে আগে তুলে আনতে হয়। আর নেগেটিভের ক্ষেত্রে হেল্পিং ভার্বের পরে একটা নট বসিয়ে দিতে হয়। এইবার করো। আই নট টু হেট, ডু ইউ লাভ টু, হ্যাঁ হ্যাঁ, সঞ্জুনা এখানে ঠিক বলেছে। যাই হোক, দেখো এইটা বোঝানোর জন্য আমি বলছিলাম, এটা তো মেন ভার্ব না, এটা তো হেল্পিং ভার্ব নয়। আচ্ছা, তাহলে এর আগে এটার মেন ভার্ব মানে কি? ধরো আমি লিখলাম ডান্স, বা ওয়ার্ডটা লিখলাম আমি কুক, এইটার বাংলা করো তো। ডান্স মানে কি বলো তো, নৃত্য করা বা নাচ করা। কুক মানে কি, রান্না করা, ঠিক আছে? রান্না করা। এই যে করা করা কথাগুলো আসছে, তার মানে এটা কি ভার্ব বলো তো? এই ভার্ব গুলোকে বলা হয় ডু ভার্ব, মানে কোনো একটা কাজ করা। ভার্ব মানেই তো করা না? তো কাজ করা, এক্স্যাক্টলি। যেগুলো এরকম ভার্ব থাকে, মানে ডান্স, কুক, মানে যেগুলো আমরা চিনি ভার্ব হিসেবে, ডান্স, কুক, গো, প্লে, এই যে ফাইনাইট ভার্ব, যেগুলো যেগুলো ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা শিখি হেল্পিং ভার্ব ছাড়া, তার আগে না এগুলো ডু ভার্ব, যেহেতু তার আগে একটা ডু লুকিয়ে থাকে। কার আগে ডু লুকিয়ে থাকে? ঠিক লাভের আগে ডু লুকিয়ে থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা বসাই না, বাট ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই ডুটাকে সামনে নিয়ে চলে আসি, আর নেগেটিভ সেন্সে ডু এর পরে একটা নট বসিয়ে দিই। তাহলে এখানে আমাদের কি হবে, কিচ্ছু না, ডুটাকে আগে চলে আসবে, এরকম ডু আই হয়ে যাবে। এখানে ডু আই লাভ টু ইট আইসক্রিম দিয়ে জিজ্ঞাসা চিহ্ন লিখতে হবে, আর নেগেটিভে হবে আই ডু নট। এই কারণেই বলে যে আই ডোন্ট লাইক দ্যাট। সো ডুটা কোথায় ছিল? আসলে ডুটা অ্যাসার্টিভেও ছিল, ঠিক আছে? ডুটা অ্যাসার্টিভেও ছিল, বাট ডুটাকে তুমি যদি লিখে দাও অ্যাসার্টিভে, ভুল নয়। আই ডু লাভ টু ইট আইসক্রিম মানেও যা, আই লাভ টু ইট আইসক্রিম মানেও তাই। বাট ডুটা কখনো কখনো ইয়েস আই ডু এরকম যদি কেউ বলে না, মানে ওটাকে জোর দিয়ে বলছে, ঠিক আছে? ওই যে যেমন খ্রিস্টানিটিদের যেমন ম্যারেজ হয়, যে উইল ইউ ম্যারি সো অ্যান্ড সো, তারপরেও বলে না যে ইয়েস আই ডু, মানে কি আমি করব। ওকে, সো এইটা হচ্ছে আমাদের বেসিক জিনিস, কিভাবে একটা সেন্টেন্সের নেগেটিভ বা পজিটিভ করা হয়। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছো কিভাবে করে? আর কোয়েশ্চেন ট্যাগ টপিকটা বাকি রইলো। এটা আমাকে ইরেজ করতে হবে, বিকজ এই পার্টিকুলার যে ইয়েটা দেখতে পাচ্ছি, আহ পরেরটা আমরা পড়তে পারবো না যদি ইরেজ না করি। আচ্ছা, কোয়েশ্চেন ট্যাগটা আমরা বলে দিই, এটা আর একবারও আরো দুবার পড়বো আমরা ইনফ্যাক্ট, ঠিক আছে? এটা যখন আমরা টেন্স করব না, এই পার্টস অফ স্পিচ শেষ হয়ে গেলে আমরা টেন্স ধরবো। ওই টেন্সেও যখন আমরা ইনডিফিনাইট টেন্সটা স্টার্ট করব, ইনডিফিনাইট টেন্সের শুরুতেও কিন্তু আমাদেরকে এই জিনিসটা পড়তে হবে, ঠিক আছে? এই জিনিসটাই আমাদের পড়তে হবে।
আদারওয়াইজ আমাদের কিন্তু হবে না। আচ্ছা, কোয়েশ্চেন ট্যাগ। কোয়েশ্চেন ট্যাগ কিছুই নয়, কথাটা হচ্ছে একটা কোয়েশ্চেন আসবে এবং তার সাথে একটা ট্যাগ আসবে। এবার এই ট্যাগটা কি? সেই যে শার্ট কিনে আমরা আমাদের কাঁধে আটকানো থাকে, চিপকানো থাকে, ওটা কি? নো, ওটা নয়, ঠিক আছে। ওটা এটা কিরকম জিনিস, ধরো আমি বললাম যে আই আই প্লে ফুটবল। হুম, আমি ফুটবল খেলি, ঠিক আছে। কোয়েশ্চেন ট্যাগ মানে কি? এখানে একটা কমা দেবে, ডোন্ট আই, জিজ্ঞাসা চিহ্ন। এখানে ধরো লেখা হলো হি প্লেজ ফুটবল, হি প্লেজ ফুটবল, কমা দিল, ডাজন্ট হি, জিজ্ঞাসা চিহ্ন। এখানে যদি বলি যে সি ডাজ নট লাইক মি, সে আমাকে পছন্দ করে না, কমা দিলাম, ডাজ শি। কোয়েশ্চেনটার প্যাটার্ন গুলো ধরতে পারছো? প্যাটার্নটা ধরতে পারছো যে প্যাটার্নটা কি আছে, এটা কেন এরকম বলছে? কেউ বলতে পারবে এটা কি প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে? কেউ বলতে পারবে? কেউ চেষ্টা করবে? এটা তো মাইক অন করেই বলতে হবে। দেখো, আই প্লে ফুটবল একটা সিম্পল সেন্টেন্স আমি দিয়েছি, মানে কি একটা সাধারণ একটা স্টেটমেন্ট দিয়েছি যে আমি ফুটবল খেলি। হি প্লেজ ফুটবল, সেম সাধারণ কথা একটা বলা হয়েছে। সি ডাজ নট লাইক মি, প্লেন সাধারণ একটা কথা বলা হয়েছে। এবার কোয়েশ্চেন ট্যাগ হচ্ছে এই পার্টটাকে বলা হয় কোয়েশ্চেন ট্যাগ। এই যে এই পার্টটাকে বলা হয় কোয়েশ্চেন ট্যাগ। মানে যদি তোমার এপাশে যদি পজিটিভ থাকে, এটা পজিটিভ সেন্টেন্স তো, মানে নেগেটিভ নয়। আই প্লে ফুটবল, এখানে কোয়েশ্চেন ট্যাগে এটাই জিজ্ঞাসা করবে, এই খেলে নাকি, ঠিক আছে, মানে এখানে নেগেটিভ। এপাশে যদি পজিটিভ থাকে, এপাশে নেগেটিভ। এপাশে এটা নেগেটিভ আছে মানে নট দেওয়া আছে, মানে এপাশে পজিটিভ, নাথিং এলস। বুঝতে পেরেছো? এখানে কোয়েশ্চেন ট্যাগ মানে ওপাশে জাস্ট নেগেটিভ দিয়ে তোমাকে প্রশ্ন করবে, মানে এখানে নেগেটিভ প্লাস কোয়েশ্চেন। মানে আমি বললাম যে আমি খেলি ফুটবল, আমি খেলি নাকি, এরকম। হি প্লেজ ফুটবল, এই ও কি খেলে না, এরকম। মানে ডাবল সিওর হচ্ছে, বুঝতে পেরেছো? মানে এখানে আই প্লে ফুটবল, ডোন্ট আই। এবার এই ডোন্ট আই কেন? বিকজ আয়ের সাথে ডু বসে, হি এর সাথে ডাজ বসে। এ পাশে নেগেটিভ আছে, তাই জন্য এখানে ডাজ শি করেছি। ক্লিয়ার হয়েছে? এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, আমি এই যে সেন্টেন্সটা লিখছি, এই সেন্টেন্সটা ভুল লিখেছি কিনা আমাকে বলবে, হ্যাঁ। বলো তো সেন্টেন্সটা ঠিক লিখেছি না ভুল লিখেছি? শুধু ঠিক লিখেছি না ভুল লিখেছি বলো। বলো, কেউ বলো। এটা তো ঠিক আছে, মানে তারাও আসছে এবং তারা কি আসছে না, মানে একদিকে পজিটিভ আর একদিকে নেগেটিভ দেখাচ্ছে। Yes, it is right. ইয়েস, রাইট। বাট লুক এট দ্য ওয়ার্ড, আর আছে এখানে না? কোয়েশ্চেন ট্যাগেও আমাকে এটাই করতে হবে, আরেন্ট দে? বুঝতে পেরেছো? সেম সেম ভার্ব, আরেন্ট দে? টেকনিক্যালি ভুল এটা, যদি টেকনিক্যালি ঠিক বলেছো, এটা ভুল কিচ্ছু নয়। এদিকে পজিটিভ আছে, এদিকে নেগেটিভ আছে। বাট যদি দেখো অপশনে তোমাদের এই এই অংশটা দেওয়া আছে, আর্নেট দেওয়া আছে, বিকজ এটাই হচ্ছে সব থেকে ফেমাস, ঠিক আছে। আরটা দিয়েই বেশি দেবে, মানে এই সব এইটা যেটা ভার্বটা আর এই ভার্বটা, হেল্পিং ভার্বটা এখানে সেম দেওয়া থাকে। সো দেয়ারফর এখানে ডোন্ট দেটার থেকে বেশি আর্নেট দেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। বাট ওভারঅল ঠিক বলেছো। বুঝতে পেরেছো? আশা করি বোঝা গেছে। এটাও আমাকে মুছতে হবে, বিকজ আমার এখানে একটা পেপার পেজ এক্সট্রা নিয়ে রাখলে হতো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও যাদের মনে হচ্ছে যে লাগবে, বা এটা রেকর্ডিং ক্লাসে তো পেয়েই যাবে। তাহলে আমি মুছি, বিকজ এরপরে নেক্সটটা পড়াবো। ওকে, পার্টস অফ স্পিচ স্টার্ট করি। কটা বাজে তার আগে একটু দেখি, 9:05 বাজে। ওকে,
এবার বুঝতে পারছি। ওকে, এইটা যেটা আমরা কোয়েশ্চেন ট্যাগটা শিখলাম, এটা অ্যাজ ইট ইজ কোয়েশ্চেন আসে না, বুঝেছো? এটা আমি একটা এরারে কোয়েশ্চেন পেয়েছিলাম, ঠিক আছে? এই রিসেন্ট কোনো একটা কম্পিটিটিভ এক্সামে দিয়েছিল যে এখানে কোয়েশ্চেন ট্যাগের ওপরে এরর কারেকশন করতে দিয়েছিল, ওখানে এরকমই ডু দে বা ডু বা ডাজ এর সাথে কিছু একটা গন্ডগোল করেছিল, ঠিক আছে? আই লিখেছে, দিয়ে লিখেছে ডাজেন্ট আই। তো এই জিনিসটার জন্য আমি কোয়েশ্চেন ট্যাগটাকে নতুন করে এটাকে অ্যাড করে রেখেছি যে হ্যাঁ এটা অ্যাটলিস্ট সোজা টপিক, বাট যদি বাই চান্স চলে আসে তো তার জন্য আমি এখানে অ্যাড করে দিয়েছি। হোয়াট এভার, চলো এবার পার্টস অফ স্পিচে চলে আসি। পার্টস অফ স্পিচ মানে হচ্ছে একটা স্পিচ, মানে হচ্ছে একটা সেন্টেন্স, আমরা জানি। আমি নিউ কম্পিটিটিভ এক্সামে বসছি। হুম, ভেরি গুড। তুমি যে এত তাড়াতাড়ি কম্পিটিটিভে এসে গেছো সেটা খুব ভালো, ঠিক আছে? ভালো করে পড়ো এবং প্রত্যেকটা এক্সাম দেবে। মানে ধরো যদি ব্যাংক দাও তো ব্যাংকের ওই সাইডে তো হয়ে গেল, নিশ্চয়ই তুমি গ্রুপ সি দিচ্ছ মানে নিশ্চয়ই তুমি রাজ্য সরকারের এক্সাম দেবে। তো ওভারঅল সমস্ত প্রিপারেশন নিতে আরম্ভ করো, যা পরীক্ষা আসবে সব পরীক্ষা দেবে। চলো, পার্টস অফ স্পিচ মানে কি? স্পিচ মানে হচ্ছে একটা সেন্টেন্স, ওই সেন্টেন্সকে বিভিন্ন বিভিন্ন পার্টে ভাগ করা যায়, অ্যান্ড দ্যাট পার্টিকুলার পার্ট, এই যে এতগুলো পার্টে আমরা ভাগ করতে পারি, এইগুলোকে পার্টস অফ স্পিচ বলে, ঠিক আছে? 8 টাইপস এর আছে। কি জিনিস যারা ধরো ভুলে গেছো, আমি ধরো এরকম বললাম যে আই হ্যাভ আ পেন, আমি এখানে বললাম আই হ্যাভ আ পেন, ঠিক আছে? আই হ্যাভ আ পেন। তো এটা একটা স্পিচ, মানে সেন্টেন্স। এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। ফর এক্সাম্পল, আইটা হচ্ছে আমাদের কিসের পার্ট? আইটা হচ্ছে প্রোনাউন, বুঝেছো? এই জিনিসটা আমরা শিখছি। ভার্বটা হচ্ছে হ্যাভ হচ্ছে ভার্ব, এ হচ্ছে অ্যাডজেক্টিভ এর মধ্যে পড়ছে, আর পেন এখানে আবার নাউন পড়ছে। তো আমরা পড়তে চলেছি কি সেটা আমি বললাম, জাস্ট রিলেট করে যে আচ্ছা আমরা এটা পড়েছি। তো এবার আমরা এখানে দেখলাম যে 8 রকমের পার্টস অফ স্পিচ হয়। কি কি পার্টস অফ স্পিচ? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ওটা অ্যাডজেক্টিভ উচ্চারণটা নয়, অ্যাডজেক্টিভ। ওকে, যারা উচ্চারণ ভুল করে একটু বি কেয়ারফুল এনাফ। তো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তো এখানে 8টা পাওয়া গেল। এবার এখানে ছোট ছোট করে বলে দেওয়া আছে। নাউন প্রোনাউন আমরা কম বেশি সবাই জানি, নাউন নাম বোঝায়, নাউনের পরিবর্তে যা বসায়। তো প্রো নাউন মানে ধরে নাও প্রক্সি নাউন, নাউনকে যে প্রক্সি দেয়, আমাদের যেমন কলেজ বা ইউনিভার্সিটি ডেজে যেমন হতো, কেউ যদি না যেত প্রক্সি দিয়ে দিত, রাইট? যে আমি ভুলে গেছি অ্যাটেন্ডেন্স দিতে, চলো আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। সো প্রক্সি মিন সামথিং, ওর পরিবর্তে যে বসে। তো নাউনের পরিবর্তে প্রো নাউন বসছে। ভার্বও আমরা জানি, ভার্ব মানে হচ্ছে কোনো কাজ বোঝায় বা অ্যাকশন বোঝায়, ঠিক আছে? ডু মানে সামথিং ডুইং। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কোয়ালিটি, ভালো কোয়ালিটি না খারাপ কোয়ালিটি, না কোন অবস্থা কঠিন না তরল, এই জিনিসগুলোকে বলা হয়, ঠিক আছে? দোষ গুণ অবস্থা, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ গুণ অবস্থা এটা। অ্যাডভার্ব মানে কি? অ্যাডভার্ব মানে হচ্ছে কোনো ম্যানার বোঝায়, মানে হাউ, কিভাবে তুমি ওটা করছো। তাছাড়া আরো অনেক কিছু, এখানে ভার্বের সাথে অ্যাড আসছে, তার মানে বুঝে নিতে হবে যে ভার্বকেই কিছু একটা অ্যাড করবে। সো অ্যাড মোর মিনিং। এর কিওয়ার্ডটা কি বলতো? এর কিওয়ার্ড হচ্ছে মডিফাই। অ্যাডভার্ব বেসিক্যালি মডিফাই করে। আমরা যখন অ্যাডভার্ব পড়বো এটার ডিটেলস একদম তার একদম সত্যানাশ করে দেবো যে ওটা কি কি হয় একদম, যে অ্যাডভার্বটার আর একটু ডাউট থাকবে না। প্রিপোজিশন মানে এই যে পজিশনের কথা চলে আসছে, পজিশন, পজিশন মানে সামথিং। ধরো আমি এরকম এখানে একটা সেন্টেন্স বলছি, ধরো যে আমি বললাম যে আহ ধরো আমি বললাম কিপ দ্য পেন ড্যাশ দ্য টেবিল, কিপ দ্য পেন ড্যাশ দ্য টেবিল, ওকে, ড্যাশ দ্য টেবিল। তাহলে এখানে কি বসতে পারে? 90% এর মাথায় তোমাদের ঘুরছে যে অন বসাবো। 90%, এই দেখো বসিয়ে দিয়েছো, একজন পাঠিয়ে দিয়েছো। বাট আমি যদি এখানে আন্ডার লিখতাম, যে টেবিলের নিচে রাখো, ভুল হতো? আমি যদি এখানে বিসাইড লিখতাম, ভুল হতো? হতো না। বাট তার মানে কি, প্রিপোজিশন ইজ সামথিং যেটা হচ্ছে ভার্বকে বাকি অন্যান্য যে সেন্টেন্সের পার্ট আছে ওই পার্টটার সাথে কানেকশন করে। মানে দেখো তুমি, প্রিপোজিশন আমি চেঞ্জ করে দিলাম, ভার্বের কিন্তু মানে গোটা সেন্টেন্সের মিনিং চেঞ্জ। আমি যদি বলি আন্ডার দ্য টেবিল রাখো, পেনটাকে নিচে রাখো, না রাখার কিছুই নেই, হয়তো আমি নিচেই জিনিসপত্র রাখি। বিসাইড দ্য টেবিল রাখো, পাশে রাখো, হতেই পারে পাশে রাখি। সো এইটাকে প্রিপোজিশন বলে। এমনি ইন, অন, আন্ডার যেটা আমরা ছোট থেকে দেখে আসছি সেটা। কনজাংশন মানে হচ্ছে জাংশন, যে কোনো জাংশন কি করে, যে কোনো জাংশন প্ল্যাটফর্ম কি করে একটা জায়গা থেকে অন্য একটা জায়গা, যে কোনো জাংশন, তুমি ধরো হাওড়া জাংশন, শিয়ালদা জাংশন, বর্ধমান জাংশন, এই জাংশন গুলো কি করে বলতো? একটা জায়গা
গাড়ি থেকে না অন্য একটা জায়গায় আরো বেশি কানেক্টিভিটি করে, সো জয়েন করে, রাইট? তো জাংশন মিনস সামথিং জয়েন। আর ইন্টারজাকশন মানে এই যে এক্সক্লামেটরি, এই যে ইন্টারজাকশন মানে হচ্ছে এক্সক্লামেটরি, মানে সাডেন রিলিজ অফ অ্যান ইমোশন, যে হুররে উই হ্যাভ ওয়ান দ্য ওয়ান দ্য ম্যাচ, ঠিক আছে, অ্যালাস ইউ হ্যাভ লস্ট দ্য গেম, মানে এই যে হুররে, অ্যালাস, তারপরে হাই, হ্যালো, তারপরে হাস মানে চুপ করো, এই সমস্ত ওয়ার্ড গুলো আসে, এগুলো সব ইন্টারজেকশন। ওকে, তো আজকে আমরা কম করেই পড়বো, আমরা চেষ্টা করব একটু কম করে একটু বুঝে নিতে, দেখি কতগুলো হয়। নাউনটা তো আমরা আগে শেষ করি, তারপরে যদি সময় থাকে দেখছি। আচ্ছা, কি আছে নাউন? নাউন মানে কি? নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড মানে এটা, ধরো ধরো আমি বললাম যে হোয়াট ইজ ইয়োর নেম, তোমরা নিজেরাই আর কি নিজেদের নাম বলবে। আমি ধরো বললাম যে হোয়াট ইজ দিস, দিস, তোমরা সবাই বলবে যে দিস ইজ দ্য ট্রি। আমি বললাম হোয়াট ইজ দিস, তোমরা বলবে দিস ইজ দ্য হার্ট, ঠিক আছে? তো আহ, এই যে এই জিনিসগুলো, এই যেই যেই জিনিসগুলোকে তুমি হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারো, হোয়াট দ্বারা, সি দেখো এখানে হোয়াট দ্বারা প্রশ্ন করছো এবং তার একটা নির্দিষ্ট পার্টিকুলার নাম আছে। তুমি তো এটাকে বলছো না দিস ইজ দ্য সু, তুমি তো এটাকে বলছো না দিস ইজ দ্য ভিলা, বিকজ ভিলার একটা আলাদা নাম আছে, সুয়ের একটা আলাদা নাম আছে। যেই যেই বস্তুর নাম আছে, নেমিং ওয়ার্ড, ঠিক আছে, তাদেরকেই নাউন বলে। যেমন পেন, বুক, ট্রি, ক্যাট, পৃথিবীতে অনেক নাউন আছে। তুমি যা কিছু দেখছো, যেই যেই জিনিসের নাম আছে সেগুলোকেই নাউন বলে। তো এটা তো আমাদের শেখার ব্যাপার নয়, এটা আমরা সবাই জানি। আমাদের শিখতে হবে কি, হাউ মেনি কাইন্ডস অফ নাউন আর দেয়ার? 5 kinds of noun are there. একটা হচ্ছে কংক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে? কংক্রিট মানে কি? কংক্রিট মানে যেগুলোকে ছোঁয়া যায়, ছোঁয়া যায়, ঠিক আছে, ছোঁয়া যায়, দেখা যায়, এগুলো। আর অ্যাবস্ট্রাক্ট নাউনকে শুধুমাত্র মানে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, মূর্ত বিমূর্ত যেটা বলো তোমরা, অ্যাবস্ট্রাক্ট মানে যেগুলোকে ছোঁয়া যায় না, ধরা যায় না, ধরা ছোঁয়ার বাইরে, জাস্ট অনুভব করতে হয়। সো এটাকে জাস্ট সুবিধার্থে ভাগ করা আছে। তো প্রথম জিনিসটা কি? প্রথম জিনিসটা হচ্ছে প্রপার নাউন। আমি যদি বলি তোমরা কোথায় থাকো, প্রপার লোকালিটি বলো, মানে সামথিং ইউ আর ফিক্সিং, ঠিক আছে, তুমি সেটাকে নির্দিষ্ট করে বলছো, আ পার্টিকুলার থিং, রাইট? দেখো ভেরি ফার্স্ট পয়েন্টে কি আছে, নেম অফ আ পার্টিকুলার পার্সন হতে পারে, মানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে সমস্ত হতে পারে, আমাদের পার্টিকুলার পার্সন, আমাদের নামও হতে পারে, যে কোনো পার্সনের নাম হতে পারে, প্লেসের নাম হতে পারে। ফর এক্সাম্পল হাওড়া, হাওড়া একটাই আছে পৃথিবীতে, ঠিক আছে। থিং, জুপিটার, জুপিটার কি? তোমার বৃহস্পতি গ্রহ। তো এটা তো একটাই আছে, পার্টিকুলার একটা থিং, যেটা একটা স্পিসিস, সেই জিনিসটাকে বলা হয় প্রপার নাউন। ওকে, যেগুলো পৃথিবীতে একটা আছে। এছাড়াই দেখো সেকেন্ড পয়েন্ট ওটা লিখেই দিয়েছি যে অনলি ওয়ান অ্যাভেলেবল ইন দ্য ওয়ার্ল্ড, প্রপার নাউন অনলি ওয়ান অ্যাভেলেবল ইন দ্য ওয়ার্ল্ড। নাও তোমাদের প্রশ্ন হতে পারে কারোর কারোর যে নাম রবীন্দ্রনাথ, তো শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নয়, রবীন্দ্রনাথ ঠাকুর নামে তো আরো হতে পারে অন্য কেউ। বাট ইয়েস, বাট ওই রবীন্দ্রনাথ ঠাকুরের ডিএনএ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মা এক, এইটা একটাই হবে। সুতরাং প্রত্যেকটা মানুষ পৃথিবীতে ইউনিক, প্রত্যেকটা মানুষ, ইভেন যদি তারা মানে টুইন্সও হয়, তাদের পর্যন্ত ডিএনএ ম্যাচিং থাকলেও তারা কিন্তু ডিফারেন্ট। সো এই কারণে বলা হয় যে কোনো পার্সন কিন্তু প্রপার নাউন। ওকে, পৃথিবীতে অনলি অ্যাভেলেবেল আর সিঙ্গেল পিস এখানে, ঠিক আছে। এছাড়া কি, নিউজ পেপার, বুক এটসেট্রা। নিউজ পেপার, বুকও কিন্তু একটা করেই অ্যাভেলেবেল। কেন? ধরো আনন্দবাজার পত্রিকা, এর অনেক কপি আছে, বাট পার্টিকুলার থিংটা, আনন্দবাজার পত্রিকা জিনিসটা কিন্তু একটা। দ্য বাইবেলের অনেক কপি আছে, বাট বাইবেল বলো, কোরআন বলো, গীতা বলো, হোয়াট এভার তোমরা যাই বলো না কেন, যত রিলিজিয়াস টেক্সট আছে সমস্ত কিছু, ইলিয়াড হতে পারে, ওডিসি হতে পারে, এনিথিং, এগুলো সব একটা একটা করে আছে। সো আমরা কি বুঝলাম? নেম অফ আ পার্টিকুলার, নেম অফ আ পার্টিকুলার পার্সন, প্লেস, থিং। তাছাড়া এখানে কি আছে, নিউজ পেপার, বুক এটসেট্রা। এবং অলওয়েজ এটা ক্যাপিটাল লেটার দ্বারা স্টার্ট হবে, সব সময় বড় হাতের লেখা দিয়ে আরম্ভ হবে। অ্যান্ড বেসিক্যালি এর আগে দা ইউজ করা হয়, দা ইউজ করা হয় মানে কি, তুমি তো নির্দিষ্ট করে বলছো, তাই না? ধরো দা হিমালয়াস, হিমালয়াস, হিমালয় একটা আছে, তো দা হিমালয়াস। তো এইটা হচ্ছে প্রপার নাউন হলো, দিস ইজ কল্ড প্রপার নাউন। কমন নাউন জিনিসটা কি? কমন নাউন কথাটার মধ্যেই বলে দিচ্ছে যে আই এম কমন, ঠিক আছে। নো পার্সন অর থিং ইন পার্টিকুলার, বাট কমন টু এনি পার্সন। মানে কি, আমি যখন, ধরো এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি এখানে বললাম যে রোজ, ঠিক আছে, আর একটা আমি বললাম এখানে ডামাস্ক রোজ, ডামাস্ক রোজ, ঠিক আছে, বাট মাস্ক রোজও বলে।
তো এই ডামাক্স রোজ যেটা আছে এটা বোধহয় সম্ভবত খুব দামি একটা রোজ, এবং ওখান থেকে একটা রকমের আতর টাইপের বা ফ্রেগ্রেন্স টাইপের তৈরি করা হয়। এটা খুব দামি এবং এটা ইউরোপে পাওয়া যায়, খুব রেয়ার, ভীষণ রেয়ার। ওকে, দিস ইজ কল্ড প্রপার নাউন বিকজ ডামাক্স রোজের জাতিটা কিন্তু মানে ওই যে জিআই ট্যাগ পাওয়ার মতো, বুঝেছো? মিহিদানা অনেক হয়, বাট বর্ধমানের মিহিদানা হচ্ছে জিআই ট্যাগ, ঠিক আছে, জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স বলা হয়। সো এই যে ডামাক্স রোগ হচ্ছে আমাদের কি প্রপার নাউন। বাট রোজটা কি? রোজ তো অনেক হতে পারে, হতে পারে ইয়েলো, হতে পারে রেড, হতে পারে হোয়াইট, হতে পারে গ্রিন, ব্লু, এখন তো বিভিন্ন কালারের হয়। তাহলে এটা কি? দিস ইজ দ্য কমন স্পিসিস, বাট দিস ইজ দ্য জেনাস। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে আমাদের আহ তোমার কমন নাউন। ওকে, তো এই দুটো জিনিস হচ্ছে কমন নাউন আর প্রপার নাউনের পার্থক্য। নো পার্সন অর থিং ইন পার্টিকুলার, বাট কমন টু এনি পার্সন। সেম কাইন্ড, এর অনেক রকম কাইন্ড আছে। এটা ধরনের এক ধরনের ধরো ফল, ফল তো অনেক রকমের হয়, ঠিক আছে, অ্যাপেলও অনেক রকমের হয়। তো ফ্রুট, এই ফ্লাওয়ার অনেক রকমের হয়, আর মেনি ইন নাম্বার, কমন, ঠিক আছে, কমন, নাথিং পার্টিকুলার বাট ইট ইজ কমন, জাতিবাচক বলা হয়। সো দিস ইজ কল্ড কমন নাউন। আচ্ছা, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের মধ্যে কথাটা আসছে কালেক্ট। কালেক্ট করা মানে কি? তুমি সংঘবদ্ধ করছো। এখানে আমি একটা এক্সাম্পল দিই। ধরো একটা স্কুল, হ্যাঁ, আমরা সকলেই স্কুলে যাব, তার জন্য আমরা পড়াশোনা করছি। তো স্কুলে, ধরো একটা স্কুলে মাত্র কিন্তু, ধরো আমি ক্লাস 6 এর কথাটা বলছি, ক্লাস 6 এর কিন্তু একটাই ক্লাস আছে। কটা ক্লাস আছে? একটাই ক্লাস আছে, ঠিক আছে। বাট অল টুগেদার টোটাল হচ্ছে 12টা ক্লাস থাকে একটা স্কুলে, যদি তোমার 12 পর্যন্ত হয়। বাট ক্লাস 6 এর একটাই ক্লাস আছে। আমি যদি এবার বলি যে ক্লাস 6 এর স্টুডেন্ট, ক্লাস 6 কে ডাকো, তাহলে ক্লাস 6 কিন্তু একটা, বাট ওর মধ্যে স্টুডেন্ট কিন্তু অনেক, হতে পারে 80টা স্টুডেন্ট, হতে পারে 60টা স্টুডেন্ট, হতে পারে অনেক স্টুডেন্ট। তার মানে কি? আই এম কালেক্টিং দেম অ্যাট আ পার্টিকুলার গ্রুপ। আমরা যখন এই যে গ্রুপিজম করছি, আমরা গ্রুপের মধ্যে, একটা গ্রুপের মধ্যে অনেক দিয়ে দিচ্ছি। যেমন টিম ইন্ডিয়া, টিম ইন্ডিয়া একটাই, বাট ওর মধ্যে যদি আমি ক্রিকেট বা ফুটবলের কথা বলি 11 মেম্বার্স থাকে, রাইট? তো এই যে গ্রুপিজমের কেসটা থাকে, সেটাকে বলা হয় কালেকটিভ। জিনিসটা একটাই হয়, বাট এর মধ্যে অনেকে থাকে। যেমন তুমি ধরো একটা জুতো কিনতে গেছো, তুমি বলবে যে আমাকে একটা জুতো দাও। আমি একটা পুজোতে জুতো নিয়েছি, বা আমি একটা ঈদে জুতো নিয়েছি। তার মানে কি একটা জুতোকে কেউ নেয়? একটা জুতো মানেই জানে যে হ্যাঁ, ওটা আ পেয়ার অফ শু। এই যে পেয়ার কথাটাকে যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে কল্ড কালেকটিভ নাউন। ওকে, এখানে দেখো, আ কালেকশন অফ পার্সন অর থিংস টেকেন অ্যাজ আ হোল। জিনিসটা হচ্ছে একটা, একটা সম্পূর্ণ, বাট এর মধ্যে হচ্ছে কালেকশন অফ থিংস আর দেয়ার। ওয়ান সিঙ্গেল এন্টিটি উইথ মেনি ইনসাইড ইট। একটা সিঙ্গেল জিনিস, বাট ওর মধ্যে মেনি অনেক কিছু, অনেক আছে। এক্সাম্পল কি? আ বুকে অফ ফ্লাওয়ার। আ বুকে অফ ফ্লাওয়ার মানে কেউ তোমাকে একটা ফুল দেবে না, ওর মধ্যে অনেক কটা ফুল দিয়ে একটা বুকে তৈরি করে দেবে, ঠিক আছে। ডজন অফ এগস তো সব থেকে ভালো এক্সাম্পল। আমাকে 1 ডজন কলা দিয়ে দাও, বা 1 ডজন ডিম দিয়ে দাও। তুমি বলছো 1 ডজন বা 2 ডজন, কিন্তু তোমাকে দিচ্ছে 12টা বা 24টা 2 ডজন বললে। ওকে, সো দিস ইজ কল্ড, হ্যাঁ, ক্লাস্টার, একদম ক্লাস্টার। বাঞ্চ হতে পারে, সোল হতে পারে। এবার এই জিনিসগুলো থেকে আসে, হ্যাঁ। ধরো ফিশের যখন গ্রুপকে বলবো, তখন ওটা শোলই হবে। যখন আমরা গ্রেপস বলবো, এক এক থোকাকে বলা হয় আ বাঞ্চ অফ গ্রেপসই বলা হয়। আর ডজন অফ এগসই বলা হয়, আর বুকে অফ ফ্লাওয়ারই বলা হয়। ওকে, এরকমই আরো কিছু এক্সাম্পল আছে, দেখো, ক্লাস, গ্যাং, ফ্লক। ফ্লক অফ শিপ বলা হয়, শিপ, SHEEP। ভেড়ার দলকে ফ্লক বলা হয়। আর্মি অফ সোলজার, ঠিক আছে, সোলজারদেরকে মানে যত সৈন্যরা থাকে তাদেরকে আর্মি আর্মি বলা হয়। ক্রাউড মানে হচ্ছে একদম জনতার ভিড় ঠাসা। ওকে, দিস ইজ কল্ড কালেকটিভ নাউন। আই থিঙ্ক এর মধ্যে কোনো সমস্যার কিছু নেই। আচ্ছা, নেক্সট কি আছে? মেটেরিয়াল নাউন। তো মেটেরিয়াল নাউন গো উইথ দ্য নেম মেটেরিয়াল। মেটেরিয়াল মানে হচ্ছে আই এম টকিং অ্যাবাউট দ্য ম্যাটার, রাইট? ম্যাটার সম্বন্ধে আমি কথা বলছি। সো ম্যাটার জিনিসটা কি? ম্যাটার আর সাবস্টেন্স উইথ হুইচ দ্য থিংস আর মেড অফ। সো মেটেরিয়াল, আমরা তো জানি পিরিয়ডিক টেবিল, তোমরা যারা সায়েন্সের জানো, একটাতে মেটাল থাকে, একটাতে নন মেটাল থাকে। সো মেটেরিয়াল মানে সামথিং ম্যাটার, একটা পদার্থ যেই জিনিসটা দিয়ে ওই জিনিসটা তৈরি। কান্ট বি কাউন্টেড বাট ক্যান বি ওয়েট। মানে কি? তুমি মাপতে পারো, বাট তুমি কাউন্ট করতে পারো না। এক্সাম্পল কি আছে? আয়রন। আয়রন মানে লোহা। তুমি লোহাকে কি করে কাউন্ট করবে? বাট দ্য থিংস মেড অফ আয়রন ক্যান বি ওয়েট। বা তুমি থিংস যেগুলো আয়রন দিয়ে জিনিসপত্র তৈরি, লোহার জিনিসপত্র, ধরো একটা বালতি হতে পারে,
একটা যে কোনো কিছু, দরজা, জানলা, গ্রিল, এই সমস্ত কিছু হতে পারে, ওগুলো গুনতে পারো, বাট দ্য মেটাল আয়রন ক্যানট বি কাউন্ট। বুঝতে পেরেছো? কটন, কটন, তুলো, তুলোকে তুমি গুনবে কি করে? বাট ইউ ক্যান, this is a material, okay? Sand also same, sugar, salt, gold, water, paper, oil, milk, etc. এগুলো সব মেটেরিয়াল নাউনের মধ্যে পড়ে, মানে রিলেটেড টু ম্যাটার। বুঝতে পেরেছো? ব্র্যাকেটে লিখে দিয়েছি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি আছে? ইউ ক্যানট টাচ দ্যাট, ইউ ক্যান অনলি সি দ্যাট, সরি, ইউ ক্যানট টাচ দ্যাট মানে তুমি ধরতে পারবে না, ইউ ক্যানট সি দ্যাট, ইউ ক্যানট টেস্ট দ্যাট, ইউ ক্যানট সেন্স দ্যাট। ঠিক আছে? কিচ্ছু করতে পারবে না, ইউ ক্যান অনলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ করে দিচ্ছি বাবা, করে দিচ্ছি। অনলি ইউ ক্যান ফিল দ্যাট। আর কি কি আছে এখানে? ইমোশন আছে, স্টেট আছে, আইডিয়াস আছে। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে এগুলো। এক্সাম্পল কি কি? বিউটি, হ্যাপিনেস, স্ট্রেংথ, উইকনেস, বিলিফ, ফিয়ার, ফেথ, অনেস্টি, ব্রেভারি, এই সমস্ত জিনিসগুলোকে বলা হয় কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। নাও এইটা হচ্ছে আমাদের বেসিক জিনিস ছিল। এবার এই রিলেটেড যে এরার্স গুলো আছে আজকে এখন আর করা সম্ভব হবে না, বিকজ ক্লাসটা এনাফ লেন্দি হয়ে গেছে। আর যেটা আমি তোমাদের সেটটা দিয়েছিলাম না, ওর আনসারটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আনসারটা আমি গ্রুপে এই পিডিএফটা যখন দেবো ওর সাথে আমি অ্যাটাচ করে আনসারটা দিয়ে দিচ্ছি। নেক্সট দিন আমরা আবার একটা সেট করব, এবং তার সাথে তোমার আর একটু কম করে জিনিস নেব, বিকজ সব ডিসকাশন করতে করতে একটু টাইম বেশি লেগে যাচ্ছে। বাট ওকে, আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করব না, তাতে যদি একটু কম হয় তো কম হবে। ওকে, আচ্ছা, যাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে ইউ ক্যান লিভ, বিকজ আমরা আর একটুও পড়বো না আজকে। আর যাদের কিছু ডাউট আছে রিলেটেড টু দ্য ক্লাস, তারা থাকো, বা আমাকে যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তারা আমাকে বলতে পারো। বলো, দিস ইজ ইয়োর টাইম। আর আদারওয়াইজ আমরা যদি কারোর কিছু না থাকে দেন তাহলে আমরা লিভ হয়ে যাব। মিন্স অ্যাবস্ট্রাক্ট নাউনে আমরা শুধু ফিল করতে পারি ইমোশনস কে, এনিথিং, বাট আমরা টাচ হুম, হুম, করতে পারি না। কান্ট টাচ, উই কান্ট সি এন্ড উই কান্ট টেস্ট। একদম একদম, ইউ ক্যানট সেন্স অ্যাকচুয়ালি। 5টা সেন্সেই তুমি আনতে পারবে না। ওকে ওকে না, ওকে 5টা সেন্সে নয়, ইউ ক্যান ফিল অনলি, সরি আমার বলাটা ভুল হয়েছে, অনলি ইউ ক্যান ওকে ফিল। তোমার ফিলিং এর যে সেন্সেশন ওটা তুমি করতে পারো। ওকে। নো, নো স্মেল, নো টাচ এন্ড নো টেস্ট, ইয়েস। নাথিং, না, ইউ ক্যান অনলি ফিল। স্মেলেও তুমি বলতে পারো, ধরো ফাউল ফিলতে যদি হয় ধরো কথাটা, তুমি ওটা তুমি বুঝতে পারো, বাট ইউ ক্যানট টাচ। মেইনলি এখানে কি জিনিস জানো, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্টের উল্টো হচ্ছে কংক্রিট। এবং এই জিনিসটা কি দিয়ে তৈরি হয় বলতো? এর একমাত্র কোয়ালিটি হচ্ছে টাচ বেশি, ট্যাকটাইল সেন্সেশন বলা হয়। ট্যাকটাইল মানে হচ্ছে রিলেটেড টু টাচ। তুমি যেটাকে টাচ করতে পারো না, দ্যাট ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে? ইনট্যাঞ্জিবল থিং যেটাকে বলা হয়, ওই জিনিসটাই হচ্ছে এটা, ইনট্যাঞ্জিবল। মেন ওয়ার্ড হচ্ছে ইনট্যাঞ্জিবল। বিউটি ইউ ক্যান সি, ইউ ক্যান ফিল। বিউটি যেমন ইউ ক্যান সি, ঠিক আছে, বাট ইউ ক্যানট টাচ। ঠিক আছে? ওকে হ্যাপিনেস ম্যাম। ইউ ক্যান ফিল, ইউ ক্যান ফিল বাট ইউ ক্যানট টাচ। মেইনলি হচ্ছে আমার এখানে ট্যাকটাইল সেন্সেশন, ইনট্যাঞ্জিবল জিনিস। ওকে, বোঝা গেছে? হুম, হ্যাঁ ম্যাম, হ্যাঁ। ওকে, চলো, সবার ক্লাস আছে, মোটামুটি লিভ হয়েই গেছে। চলো আমরাও লিভ হয়ে যাই, নেক্সট ডে আমরা আবার কন্টিনিউ করব। ততদিন নিজেরার মতো করো। ওকে ম্যাম, থ্যাংক ইউ সো রেকর্ডিংটা অফ করে। ওকে ওকে, থ্যাংক ইউ।